আজকে হলো ইফ ফাংশনগুলো আমরা দেখব। হ্যাঁ, ইফ ফাংশনটা আসলে কি? ইফ যদি আমরা করি মানে যদি, তো মানে হলো আমরা যখনই কোনো কন্ডিশন ইউজ করব সেই কন্ডিশনের উপরে বেস করে আমাদের এই সূত্রটা প্রয়োগ হবে। ঠিক আছে, আপনি যখনই একটা যদি বলবেন বা কন্ডিশন বলবেন তখনই আমরা ইফ ইউজ করতে পারি। তো ইফ ফাংশনে আমরা গঠনটা দেখি, দেখেন বলছে কি ইফ, ইফের অনেকগুলো আছে, ইফ, ইফ এরর, ইফ না, অ্যান্ড আছে ইফস। ইফস মানে হলো একাধিক ইফ। আপনাদেরকে এই ফাংশনটা আছে লাস্টে যে ফাংশনটা বললাম আমি, এই ফাংশনটা আপার ভার্সন মানে 19 এবং 2019 আর 365 এই দুইটাতে আছে, আগেরগুলোতে মনে হয় নাই। ঠিক আছে, যেহেতু নাই, আইএফএসটা নাই, আইএফএসটা রাইট, ইফস নাই। ইফসটা নাই। হ্যাঁ, সমস্যা নাই। ইফসটা আমি একটু মানে জাস্ট দেখাই দেবো না, এটা প্রয়োগ হলো যখন অনেকগুলা ইফ কন্ডিশন ইউজ হয় তখন আমরা প্রয়োগ করতে পারি। এছাড়াও ইফ দিয়েই আমি অনেকগুলা কন্ডিশন ইউজ করতে পারি। ইফস দিলে জিনিসটা একটু ছোট হয়, মানে সূত্রটার প্রয়োগটা একটু ছোট হয়, এই জন্য আসলে ইফস ফাংশনটা নতুন করে তৈরি করছে। সো আমরা ফাংশনটা দেখি, দেখেন এখানে বলছে কন্ডিশন ইজ মিট, দ্য রিটার্ন ওয়ান ইজ ইফ ট্রু আর অ্যানাদার ভ্যালু ইজ ফলস। ডেসক্রিপশন বললো এটা। সো এখানে আমরা কী বলতে পারছি, তিনটা লজিক্যাল টেস্ট, তারপরে বলছে কি ইফ ভ্যালু যদি ট্রু হয় তাহলে হলো এটা আসবে, যদি ফলস হয় তাহলে রেজাল্ট এটা আসবে, সেটা এরকম। ওকে, মানে লজিক্যাল, যেমন আমরা যদি এভাবে একটা ছোট্ট লজিক্যাল চিন্তা করি যে এখানে যে ভ্যালুটা আছে, ধরেন এটা দুইটা এর মধ্যে আমি একটা কন্ডিশন দিলাম কি, যে এখানে একটা কন্ডিশন দিলাম যে যদি এইটার থেকে এটা বড় হয় তাহলে ট্রু, আর যদি না হয় তাহলে ফলস। তাহলে আমরা কি করব, ইফ লজিক্যাল টেস্ট, অর্থাৎ এটার থেকে কি হবে, এটা বড়, সরি বড়, তাই না, বড়, তাহলে ইয়েতে হলো গ্রেটার দ্যান এটা, সরি লেস দ্যান এটা, 10 লেস দ্যান 12। তো এটা যদি ট্রু হয় তাহলে আমি বলবো, ধর আমি যে কোনো একটা লিখলাম যে ওকে বা ট্রু, ঠিক আছে, TRU ট্রু অথবা ফলস। তাহলে এটা বলছে ট্রু। সো আমরা এটা দেখি, আমরা জাস্ট কপি করে, এটা 12, এটা 10, সূত্রটা কপি করে নিচে বসাই দিই, বলবে ফলস। সূত্রটা বুঝতে পারছেন? জি, পেরেছি। আচ্ছা, একটা জিনিস একটু কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ট্রু ফলসে আমাদেরকে টেক্সট হিসেবে ইনভাইটেড কমার মধ্যে তো এটাকে ট্রু ফলস কে রাখতে হচ্ছে না, হ্যাঁ তাই না? হ্যাঁ, এই শুধুমাত্র এই একটা জায়গাতে মানে এক্সেলে রাখতে হয় না, ট্রু আর ফলস লেখার ক্ষেত্রে। অন্য সব আচ্ছা, ক্ষেত্রে আচ্ছা, লাগে, ট্রু আর ফলস লেখার ক্ষেত্রে লাগে না, আচ্ছা, আচ্ছা, নিজেই তো সূত্র, এই জন্য লাগে না অ্যাকচুয়ালি। আচ্ছা, আচ্ছা, একটু স্ক্রিনটা জুম করেন কেন, ওকে, মানে আমি আচ্ছা সুবিধা আচ্ছা, হয়। জি, এটা ভালো কথা বলছেন। এটা, সো এটা আমরা একেবারে বেসিক একটা জিনিস দেখলাম যে এই ফাংশনের, সো এই যে আমরা বললাম কন্ডিশনটা দিলাম, এই কন্ডিশনটা আমরা অনেকভাবে প্রয়োগ করতে পারি। যত আপনি যদি ব্যবহার করবেন তত, মানে যতবার যদি ব্যবহার করতে চান বা যদি যেখানে আপনি আনবেন সেখানে আমরা ইফ ব্যবহার করতে পারি এবং এটাকে আসলে অনেকভাবে বাড়াইতে পারি। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাই, এখানে আপনারা যদি ইফ নেস্টেড এই শিটটা ওপেন করেন
তাহলে মোটামুটি আপনার একটা এখানে একটা ফাংশন পাবেন। দেখেন বেশ বড় ফাংশন, তাই না? জি, বিশাল। আচ্ছা, আমরা এখান থেকে দেখি না, এখানে দেখলে অনেক বড় হয়ে যায় এবং দেখতে সমস্যা হবে। এখানে দেখেন কন্ডিশনটা কি ছিল, এখানে আমরা কন্ডিশনগুলো এখান থেকে পড়ি। বলতেছে একটু ছোটো করি না, আপনাদের স্ক্রিনটা সবাই দেখেন, তাহলে পড়তে সমস্যা হবে না। দেখেন এখানে কন্ডিশনগুলো কি, কন্ডিশনটা উপরে নিয়ে যায় না, তাহলে বুঝতে আমাদের পড়তে সমস্যা হবে না। আচ্ছা, এবার দেখেন। সো কন্ডিশন বললো কি যে সেল এবং ডেসক্রিপশন কোন সেলে কি, D3 মানে হলো এই সেলের এটাতে জেনারেটিং ফর্মুলা অ্যাজ পার চার্ট F2 থেকে এইচ আচ্ছা হ্যাঁ অ্যাজ পার চার্ট, এই চার্টের অনুযায়ী এটা কি হয়েছে, এখানে চার্জ আসবে, ঠিক আছে? কন্ডিশনগুলো কি এটা, আচ্ছা মোস্ট অফ এটাই বলতেছে D3-তে এটা হবে, মানে আগে আসলে ছিল এইটা অ্যাকচুয়ালি, মানে এটাকে আমি আরও ই করে বড় করছি, এই জন্য মনে হচ্ছে একটু সমস্যা হয়েছে কোথাও। ট্রান্সফার ফর্মুলা এটা যদি এটা হয়, হ্যাঁ রাইট, মানে কন্ডিশন ছিল এটা আর কি। আচ্ছা এই দুটো আমরা একটু ইয়ে নিয়ে যাই, অন্য একটা শিটে নেই, হ্যাঁ তাহলে জিনিসটা এইটা অন্য একটা শিটে নেন, হ্যাঁ অন্য শিটে নিলে কী হবে, দরকার নেই এই শিটে থাকুক। আমি এখানে আরেকটা কলাম যুক্ত করছি তো, যার কারণে আসলে একটু ইয়ে হয়ে গেছে। বিষয়টা ছিল এরকম, বুঝতে পারছেন? মানে কন্ডিশনটা এরকম ছিল, মাঝখানে একটা কলাম যুক্ত করাতে এখানকার লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে বলতেছে কি দেখেন, এখানে বলতেছে যে D3 মানে হলো এইটা, এই জায়গাটাতে এখানে মানে আর একটা ইয়ে ছিল, মানে হ্যাঁ মানে এরকম ছিল আর কি, মানে D3 এই ফাংশনটা এখানে বসবে অ্যাজ পার চার্ট অনুযায়ী, যে ইয়েটা হবে চার্জ হবে সেটা, মানে এখানে আপনার 500 হইলে অ্যামাউন্ট 500 রিচার্জ হলে এখানে ট্রান্সফার কত আছে, 500-র মধ্যে যেটা হবে এইটা, যেমন 20 টাকা, এখানে 20 টাকা আসছে। তারপরে দেখেন এটা বলছে কি যে টু ট্রানজ্যাকশন মেড বাই সেম কাস্টমার, যদি সেম কাস্টমার ইয়া হয়, একই কাস্টমারের কাছ থেকে ইয়ে হয়, তখন কি হবে, এই দুইটা যোগ হবে, যোগ হয়ে যে চার্জটা হয় ওইটা হবে। বুঝতে পারছেন? যেমন এইখানে দেখেন এই দুজনে একই কাস্টমার, তো এই দুই কাস্টমারের টোটাল কত, 8,000। সো এই 8,000-এর চার্জটা কোথায় হচ্ছে দেখেন, এই লিস্টে, তাই না? 7,500 থেকে 10,000, চার্জ কত, 100। সো এইটা আসছে এখানে। তো প্রথম কলামে আসবে অ্যামাউন্ট, সেকেন্ড কলামে কোনো অ্যামাউন্ট আসবে না। বলছে D5 শুড বি ব্ল্যাঙ্ক, মানে একই কাস্টমারকে আমি দুইবার চার্জ করবো না, চার্জটা একবারে প্রথম কলামে থাকবে। 3 নাম্বারটা বলছে যে ট্রানজ্যাকশন যদি এরকম হয়, 3টা হয় ট্রানজ্যাকশন, হ্যাঁ তাহলে কী হবে, 150 রুপি হবে, মানে এই যে এটা অ্যাবোভ 10,000 কী হবে, প্রতি 1,000 রুপির জন্য 10 রুপি করে। এটা এক ধরনের একটা কোয়ারি ছিল, এরকম একটা আমি পাইছিলাম, যে একজন ওই এক্সেল গ্রুপ, বিভিন্ন গ্রুপে কোয়ারি করে যে এটা আমি কীভাবে করতে পারি। সো তার কোয়ারি আনসার দিতে যাই আমি এই কাজটা করে দিই আর কি। সো দেখেন এটা আমরা কীভাবে করলাম, তাহলে
কন্ডিশনগুলো কীভাবে ব্যবহার করছি। তাহলে এখানে কন্ডিশন অনেকগুলো না? জি আচ্ছা, সো এই কন্ডিশনটা ব্যবহার করতে যেয়ে আমরা এখানে অনেকগুলো ফর্মুলা ইউজ করছি। যেমন ধরেন প্রথমে ব্যবহার করছি ইফ, তারপর আর একটা আছে ইফ সাম, তারপরে ইফ, তারপর সাম ইফ, হ্যাঁ ইফ তারপর সাম ইফ, তারপরে এদিকে আরও কিছু আছে, রাউন্ড ফর্মুলা আছে, ভাগ দিছি, লুক আপ ফর্মুলা আছে। তো মোটামুটি আমরা এই সবগুলো ফর্মুলা কিন্তু ইউজ করি, মানে শিখে বলছি, তাই না? শুধু ইফ ফাংশনটা আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, আপনাদের কি রাউন্ড ফাংশন শিখেছি? রাউন্ড ফাংশনটার সাথে আমি একটু ইন্ট্রোডিউস, এটা হচ্ছে রাউন্ড ফিগার করে দেয় আর কি, একটা ডেসিমেল থাকলে ডেসিমেলটাকে রাউন্ড করে দেয়, এরকম জাস্ট আর কি। বাকিরা যারা নাই, আমি তাদেরকে একটু করে দিই না, ইন্ট্রোডিউস করে দিই। যেমন ধরুন এখানে আছে 100.01, ঠিক আছে, এখানে আছে 100.49, হ্যাঁ, তারপর আছে 100.50, 100.55, ধরুন এই 4টা অবস্থা আছে। আরেকটা আছে 100। এখন যদি আমি একটা ফাংশন আছে রাউন্ড ফাংশন, রাউন্ড ফাংশন করে কি, প্রথমে বলছে নাম্বার, কোন নাম্বারকে রাউন্ড করবো, এই নাম্বারটাকে। এরপর বলছে কয়টা ডিজিট রাখবো, নাম্বারের পরে কয়টা ডিজিট থাকবে। সো আমি যদি এখানে 1 দিই, নিবে, মানে একটা ডিজিট রাখবে। আবার যদি 2 দেই তাও রাখবে, বা 0 দিলে তাও রাখবে। সো এটা যেটা করে, প্রপারলি রাউন্ড করে। ধরেন আমরা এখানে 0 দিলাম, তো নর্মালি কি হয়, আমরা জানি যে 0.5-এর উপরে হইলে, বা মানে 5 বা হইলে সেটাকে আমরা পরবর্তী সংখ্যায় যায়। সো এখানে আছে কত, 1 পয়সা, তো রাউন্ড করলে কি হবে, এটা 100 হয়ে যাবে এবং এই 1 পয়সা বাতিল হয়ে যাবে। এখানে আছে 49 পয়সা, এটাও বাতিল হয়ে যাবে নাকি? এইটা আছে 50 পয়সা, এটা কি হবে, 1 টাকায় রূপান্তর হবে। এটা আছে 55 পয়সা, এটাও 1 টাকা হবে, কারণ 50 পয়সা বেশি, 50 এবং 50 পয়সা বেশি হলে আমরা কি করতে পারি, এটাকে 100-এ রূপান্তর করতে পারি। আর এটা তো 100 আছে, এটা রাউন্ড আপ করলেও যা, না করলেও তা। এখন প্রশ্ন হলো, আরেকটা ফাংশন আছে রাউন্ড আপ, এটা কি করে, সরি রাউন্ড আপ না, এটা কি করে, সেম ফাংশন দেখেন, এটা দিলাম, তারপরে দিলাম নাম্বার ডিজিট 0, এইটা কি করবে, 1 টাকা বানিয়ে ফেলবে, মানে আপ করবে এটাকে। যদি 100-র পরে যেই সংখ্যাটা, মানে 1 পয়সা আছে, সেটাকে সে পরবর্তী রাউন্ড ফিগারে নিয়ে যাবে। প্রত্যেকটা এখন কি হবে, 101 হয়ে যাবে। শুধু এইটা 100 থাকবে, কারণ এটা তো কোনো পরে কিছু নাই, এই জন্য এটা 100 থাকবে। আর রাউন্ড ডাউন কি করে, ওটা নিচের রাউন্ডে নিয়ে নেয়। ঠিক আছে, দেখেন এবার সব 100 হয়ে যাবে। তো ব্যবহারের অ্যাকাউন্টিং ব্যবহারের ক্ষেত্রে আসলে রাউন্ড আপ বা রাউন্ড ডাউন ফাংশনটা ব্যবহারের বদলে রাউন্ড ফাংশনটা ব্যবহার করা ভালো, এটা প্রপারলি কাজ করে। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে আমরা যে আরও কিছু, ধরেন আমাদের যদি একাধিক থাকতো, ধরেন প্রত্যেকটাকে আমি করে দিই না, ধরেন 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের কিছু চলে আসবে। সো 3 দিয়ে ভাগ করে দিলে আমরা কী করবো, 3 দেবো। সো এটাকে কপি করে যদি আমি এখানে দিয়ে তারপর ডিভাইডেড দিয়ে দিই, তাহলে আমার সবগুলো 3 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? জি।
এখন দেখেন এখানে কি হয়েছে, অনেকগুলা, তাই না? এখন আমি যদি চেঞ্জ করি এটাকে, ফাংশনটা চেঞ্জ করে আমি বললাম কি 2 ঘর পরে দশমিক রাখবো, মানে দশমিকের 2 ঘর রাখবো, তখন কী হয়েছে দেখেন, এই 33 এবার 6 হয়েছে, এটা 3 হয়ে গেছে। পরেরটা ক্ষেত্রে 6, এটা 5 হয়ে গেছে, এটা যা ছিল তাই। এটার ক্ষেত্রে হলে 6 2 হয়ে গেছে, আর এটা যা ছিল তাই। ওকে, আর যদি রাউন্ড আপ করি, এটা যদি 2 ঘর পর্যন্ত নেই, এটা কি করবে, সেম কাজই করবে। তো এখানে একটু পার্থক্য আছে, সবগুলো এটা শুধুমাত্র 4 হয়ে গেছে। আর রাউন্ড ডাউন করলে সবগুলো নিচের দিকে নামবে, মানে 2 ঘর মধ্যে রাখবে, বাকিটা সব ফেলে দিবে। পার্থক্য সবাই বুঝতে পারছি? রাউন্ড আপে মনে হয় একটু কমে যাচ্ছে না, না, নাকি রাউন্ড আপে বেড়ে যায়, মানে বেড়ে যায়? সরি, হ্যাঁ, মানে পরবর্তী রাউন্ড ফিগারে চলে যায় ও, যে পরবর্তী কিছু পাইলে পরবর্তী রাউন্ড ফিগারে যাবে। বিষয়টা সবচেয়ে ভালো হয় বুঝতে হলে এটা দেখেন, মানে অন্য দিকে পার্থক্য হলে এটা 33.333 আছে, ঠিক আছে। আপ করলে আপনি এটা অটোমেটিকলি 4 হয়ে যাবে। আর ডাউনের ক্ষেত্রে পরবর্তী 2টা বাতি দিয়ে দেবে। যেমন এটা 51 আছে, এই 6 এর কোনো ভ্যালু নাই, এটার ক্ষেত্রে তো নাই। এই 49-এর পরে 6 আছে, এটার আর কোনো ভ্যালু নাই, ঠিক আছে। জি। জাস্ট খালি মানে একটা জিনিস খালি কেটে দেয় আর একটা 1 যুক্ত করে, বিষয়টা হলো এরকম। আর রাউন্ড কি করে প্রপারলি, আপনার 0.5 মানে 5-এর উপরে পাইলে সেটা যোগ করবে, আর 5-এর নিচে পাইলে সেটা বাদ দিয়ে দিবে। সো রাউন্ড ফাংশনে অনেক ইয়ে থাকে, কনফিউশন থাকে, এটা আমরা একটু। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখাই, আমরা যখন অনেক সময় ডাটাবেস তৈরির ক্ষেত্রে আমরা একটা ফাংশন ইউজ করি, সেটা হলো মানে আমাদের কিছু ফিগার দরকার, ঠিক আছে, র্যান্ডম। তো র্যান্ডম ফিগার দরকার, এই জন্য আমাদের মানে আমি কি বসে লিখবো 1 2 3 4 এভাবে লিখবো, এভাবে না করে আমরা কী করি, র্যান বিটুইন একটা ফর্মুলা আছে। তো র্যান বিটুইন দিয়ে বটম আর টপ দিয়ে দিলে, ধরেন আমি 100 দিলাম সর্বনিম্ন, আর টপে বললাম যে 1000। এখন এটা র্যান্ডমলি চেঞ্জ হবে, আমি দিলাম, ও কী করছে নিজের ইচ্ছা মতো বিভিন্ন ইয়ে নিয়ে নিছে, নাম্বার নিয়ে নিছে। সমস্যা, এটা মজা হলো আপনি রিফ্রেশ দেওয়ার সাথে এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে, চেঞ্জ হবে। অনেক সময় লটারির টিকিট বা অন্যান্য ক্ষেত্রে এই ধরনের সূত্রগুলো ব্যবহার করা হয়, মানে এখানে কোনো হাত থাকে না আসলে কোনটা হবে কোনটা হবে না। সো অনেক বড় ডাটাবেস তৈরি করতে এটা আমরা এই ধরনের এভাবে র্যান বিটুইন বা র্যান ফাংশনটা ইউজ করি। এটা কোথাও লাগে না, কিন্তু একটা ডাটাবেস তৈরি করার জন্য বা ধরেন কোনো কিছু লিখতে যাচ্ছেন, আপনার কিছু ফিগার দরকার, তো র্যান্ডম ফিগার দরকার আসলে, সেই সব ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এখন মজার বিষয় হলো, এটা তো অটোমেটিক্যালি প্রতিবার চেঞ্জ হবে, তাই না? আপনি ক্লিক করার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে থাকবে। তো এটা যদি চেঞ্জ একবার তো নিয়ে নিছি, আর চেঞ্জ করার দরকার না হলে কন্ট্রোল সিতে আমরা কন্ট্রোল ভ্যালু বেস দিয়ে দেবো, এটা তার আর চেঞ্জ হবে না। সো এখানে আমরা যে ফাংশনগুলো দেখতেছিলাম, এগুলো আমরা আরেকটু দেখি কোনটা কোনটা বাকি আছে। আর ইফ সাম ইফটা তো দেখব। আচ্ছা, মোটামুটি আমরা এখানে সবই ফাংশনগুলো ব্যবহার করছি। লুক আপ তো দেখাইছি, এই ফাংশনটা দেওয়া থাকবে, আপনারা সবাই এই ফাংশনের মতো করে আর এক মানে এইটা ইউজ না করে আরেকটা ডাটাবেস দিয়ে আপনারা একইভাবে সূত্রটা প্রয়োগ করে আপনাদের এটা অ্যাসাইনমেন্ট থাকবে, ঠিক আছে, প্রয়োগ করে আমাকে দেখাবেন এই কন্ডিশনগুলোর উপরে বেস করে। ফাইলটার নামটা কি যে দাদা, আরেকবার একটু বলবেন? এটা তো আপনাদের বাংলা এক্সেল এই ফাইলে তো প্রতিদিন কাজ করতেছি। এটার মধ্যে ইফ নেস্টেড যেটা আছে এটা, পাইছেন? হ্যাঁ, আমি দেখছি। ওকে, সো
এটা কিভাবে তৈরি করছি বললাম না আমি, কন্ডিশন তো এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর আমি এটাকে এটা অ্যাকচুয়ালি ডেসক্রিপশন হলো এইটা আর এইটা, ঠিক আছে। সো এই দুটো নিয়ে আপনারা কাজ করবেন, এটা না মেন হলো বিষয় হলো এই দুইটা চার্জগুলো আপনারা বসাবেন, আর এইগুলো সব সেম থাকবে, মানে তিনটে ডাটা হলো তিনটা, এটা তো আসলে ওয়ার্কিং আফটার ওয়ার্কিং, ঠিক আছে। মেন ডাটা হলো এটা, এটা, আর কন্ডিশন হলো এটা। ক্লিয়ার? আচ্ছা দেখেন, আমরা ইফ ফাংশনে আরও কিছু কিছু প্রয়োগ দেখি আমরা। সো দেখেন, ইফ ফাংশনে আমরা আরও যে এইগুলা সাম ইফ তো দেখবো, আমরা ইফ ফাংশনে আরও কিছু দেখি। ইফ ফাংশন আসলে দেখার আসলে অনেক কিছুই, অনেক সময় মানে কোনটা বুঝালে আপনার বুঝতে খুব সহজ হবে এই জিনিসটা খুঁজে পেতে সমস্যা হয়ে যায়, ঠিক আছে। কারণ সব জায়গায় ইফ, দেখেন আপনি কাজ করতে গেলে ইফ ফাংশন ব্যবহার হবে, যে কোনো কাজ করতে যাবেন ইফ ফাংশন লাগবে, ঠিক আছে। আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, যেটা হুম হচ্ছে ওই গতদিন আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, মানে পাস অথবা ফেল অর লেটার সামথিং লাইক দ্যাট, অ্যাসাইনমেন্ট 9 এ। তো ওখানে আমরা পাস ফেলটা তো ইফ দিয়ে আমরা করতে পারছি। হুম এখানে যে লেটার মার্কস মানে মোর দেন 80 যদি হুম পায় তাহলে তো লেটার মার্কস, এইটা কি ইফ ফাংশন দিয়ে করা যায় কিনা? যদিও আমরা এটা অন্য ফর্মুলা দিয়ে ইন্ডেক্স বা হুম হুকআপ হুম ওই যে, হুম এটা কি, হ্যাঁ। এটা পসিবল কিনা? আচ্ছা আপনাদের এটা ইয়ে ছিল কি, কত নম্বর ছিল? এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 9। আচ্ছা আমি এটা দেখতেছি, এইটাতে না। হুম। আচ্ছা এটা ছিল তাই না? দেখ হ্যাঁ, এটা তো করা যায় না এখন। তো এখানে বলতেছি প্রথম কন্ডিশনটা কি, পাস মার্ক 50, লেটার মার্ক 80, আর না হলে ফেল। সো এটা আমরা এভাবে করতে পারি, ইফ দেখেন, ইফ এটা মার্ক গ্রেটার দ্যান 80, ঠিক আছে। সো নাম্বারের ক্ষেত্রে আসলে লাগে না, ওই ইনভার্টেড কমা লাগে না। 80, দেন আমি কি বলবো, লেটার। প্রথম কন্ডিশন হয়ে গেল। এখন বলতেছি দ্বিতীয় কন্ডিশন, মানে এটা যদি না হয় তখন কি, তাই না? জি। তো তখন কি হবে, আবার একটা ইফ বসাবো, ইফ একটা কন্ডিশন শেষ, এখন সেকেন্ড কন্ডিশন, ইফ সেমভাবে। আচ্ছা একটু এটা একটা একটা মজা যদি দেখাই, এই লেখার সময় বাম দিকে চলে গেল না, কারণ এটা মাঝখানে এটা আছে। আমরা যদি এটা এভাবে নিয়ে নিই, এখন আর লেখাটা এইভাবে কাভার করবে না। হ্যাঁ আবার দেখি না, ইফ মার্ক যদি 80-র বেশি হয়, এখানে আমরা দুইটা ইউজ করতে পারি না, ইকুয়াল আর গ্রেটার দেন 80, দেন এটাকে আমরা বলবো কি, লেটার। তো প্রথম কন্ডিশন শেষ। তো সেকেন্ড কন্ডিশন কি, মানে কন্ডিশন তো দুটো ইউজ করতে পারবো, এখন আমার তো কন্ডিশন তিনটা। তো যেহেতু তিনটা, আমি আর একটা ইফ আনবো আবার, ইফ মানে যদি ভুল হয় তখন আবার বলবো, তখন যদি সেমভাবে মার্ক গ্রেটার দেন আর ইকুয়াল কত, 50, দেন পাস, আর না হলে ফেল। ওকে, কন্ডিশন ক্লোজ ফার্স্ট, ওকে ক্লোজ। এখন দেখেন চলে আসছে। সো 89 পাইছে সে লেটার, আমরা এটা সব ডাক করে দিই। 68 পাস, 74 পাস, 63 পাস, 14 ফেল, 69 পাস, 33 ফেল, 14 ফেল, আবার 95 পাস। আমরা ভাই আমার অ্যাসাইনমেন্টটা কি পেয়েছেন? না, আপনার অ্যাসাইনমেন্ট পাই নাই, আপনি অ্যাসাইনমেন্টের অ্যাটাচমেন্ট যুক্ত করেন নাই।
করেছি তো, তাহলে এখন আবার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ পাঠান, সমস্যা নেই। না আপনি অ্যাসাইনমেন্টে আপনি ইয়ে করেন নাই, কি বলে এটাকে, আচ্ছা হ্যাঁ, তো এটা আমরা একটা একটা চেঞ্জ করে দেখি না। ধরেন এখন যদি মার্ক হয় 50, তাহলে কি বলবে, পাস। যদি বলি 80, পাস। সরি লেটার 79, পাস। 79.5, তাহলেও পাস। ওকে, 40, ফেল। 50, তাহলে পাস। 49, ফেল। তাহলে সূত্র ঠিক মতো কাজ করতেছে নাকি? জি, ফর্মুলাটা একটু দেখতে চাই, একটু জুম করা ছিল না তো। আচ্ছা এবার দেখেন, আবার লিখি না, সবাই লেখেন আমার সাথে, তাহলে তো হয়ে যাচ্ছে। বলছি ইফ মার্ক গ্রেটার গতকাল তো দেন আপনি দেখিয়েছিলেন অর, দিয়ে ইন্ডেক্স এবং ম্যাথস দিয়ে। হ্যাঁ হ্যাঁ ওটা দেখাইছিলাম, এটাতেও করা যায়। ইন্ডেক্স ম্যাক্স করলে যেটা হয় ওটাতেও করা যাবে, এটাতেও করা যাবে। আপনার তো বলছি যে একই ফাংশন অনেকভাবে ব্যবহার করা যায়। আপনি যখন রেজাল্ট পাবেন তখন প্রয়োজন অনুযায়ী আপনি সূত্র ব্যবহার করবেন, ঠিক আছে। সো গ্রেটার দেন অর ইকুয়াল 80, এটাকে আমরা বলবো লেটার। যদি না হয় তাহলে কি হবে, যেহেতু কন্ডিশন 3টা, সো আমরা এখানে না হলে আবার বলবো না, যদি না হয় তাহলে কি হবে, তাহলে ইফ যদি এটা 50 সমান অথবা বেশি হয় তাহলে বলবো আমরা এটাকে পাস। যেহেতু আর কোনো কন্ডিশন, একটা কন্ডিশন, এই জন্য আমি আর ইফ ইউজ করলাম না, না হলে ফেল, ঠিক আছে। যদি কন্ডিশন আরও থাকতো তাহলে কি করতাম আমরা, আরও ইফ ইউজ করতাম, ঠিক আছে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখেন এখানে শুধু মানে আমরা একটা কন্ডিশন যে শুধু গ্রেটার দ্যান সমান এটা না, কিন্তু সূত্র ব্যবহার করতে পারি আমরা, মানে যেই জিনিসটাই আমরা কন্ডিশনে আনবো সেটাই এখানে হবে। আমার তো বোঝা গেছে, আমরা যখনই কোনো কন্ডিশন শব্দটা বলতে পারি তার মানে এটা ইভে জি ভাই, কনভার্ট একটু হবে। কাইন্ডলি চেক করবেন ইনবক্সটা। হ্যাঁ আপনার এখন আসছে। কিন্তু আচ্ছা আমরা এটা আলোচনা পরে করি ক্লাস শেষে, তারপর আমরা আলোচনা হ্যাঁ আমরা ক্লাস শেষে আমরা আলোচনা করি। হ্যাঁ তো ইফ ফাংশনে আপনারা রিয়েল লাইফে যে সমস্যাগুলো পড়তেছেন বা এইটার একটা উদাহরণ দিলে আরও বিষয়গুলো ভালো আসবে। আচ্ছা এখানে আর নাই, আমরা ইফের মনে আরও কিছু ফাংশন ইয়ে ছিল আমার আর কি। তো আমরা এবার একটা সামিপ দেখি নাকি। সো সামিপ ফাংশনটা দেখেন, এখানে কন্ডিশন আছে অনেকগুলো, তাই না, সিঙ্গেল কন্ডিশন, মাল্টিপল কন্ডিশন। সো সিঙ্গেল কন্ডিশন যদি হয় মানে একটা কন্ডিশন, ঠিক আছে।
আর মাল্টিপল মানে হলো আপনার একাধিক কন্ডিশন যদি হয়। তো আমরা সিঙ্গেল কন্ডিশন মাল্টিপল আমরা কী ইউজ করতে পারি বললাম আমরা এখানে অ্যাকচুয়ালি কন্ডিশন দিয়ে করা। তো আমরা যদি সূত্র এভাবে প্রয়োগ করি যে সাম ইফ একটা কন্ডিশন, তখন আমরা সাম ইফ এটা ইউজ করবো। ভাইয়া এই ফাইলটা কোথায় পাবো? এটা হলো আপনার সাম ইফ ফাংশন, বাংলা এক্সেল ফাংশন সাম ইফ। আচ্ছা এখানে লিখি, হ্যাঁ, তাহলে আসলে ডান দিকে কম যাবে, বুঝতে সুবিধা হবে। দেখেন সাম ইফ প্রথমে কি আছে, একটা রেঞ্জ, সরি, যখন আমি একটা কন্ডিশন মাত্র সিঙ্গেল কন্ডিশন তখন আমরা সাম ইফ, আর যদি আমার মাল্টিপল কন্ডিশন হয় তখন হলো ইফস। তো রেঞ্জ, রেঞ্জ মানে হলো ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে আমি যেই ক্রাইটেরিয়ার উপরে বেস করে যোগ করব সেই ক্রাইটেরিয়াটা কি। তো সেই ক্রাইটেরিয়া রেঞ্জ হলো, আমি যেমন এখানে বলছি কি প্রোডাক্ট বি যেগুলা আমি সেইগুলা যুক্ত করব। সো প্রোডাক্ট বি আছে প্রোডাক্টের, তাহলে প্রোডাক্ট এটা হলো আমার সাম মানে কন্ডিশন রেঞ্জ, ঠিক আছে। এরপর আসছে ক্রাইটেরিয়া, এর মধ্যে তাহলে কোনটা ক্রাইটেরিয়া অনুযায়ী খুঁজবো, আমি বলতেছি প্রোডাক্ট এই ফাইলটা কিভাবে পাবো, কোথায় আছে? সাম, এই যে বাংলা এক্সেল যে ফাংশনটা আছে এই ফাইলটা, এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে সাম ইফ আছে না, এই ফাইলটা আপনারা খুঁজে পাচ্ছেন বাংলা এক্সেল যে নামে যেটা আছে। এই সবগুলো বাংলা এক্সেল এটার মধ্যে আপনি সাম ইফ এইটা খুঁজবেন, এটা সাম ইফ, এটা নামে একটা, এই যে দেখেন নিচে দেখেন এই যে নেমের পাশে ভেন্ডর নেম, ভেন্ডর লিস্ট, তারপর নেম, তারপর সাম ইফ, তারপর সাম ইফস, এটা জি ওকে থ্যাংক ইউ। পাইছেন সবাই? সবাই দেখেন যখন আমরা একটা কন্ডিশন ইউজ করব তখন সাম ইফ, তো প্রথমে আছে কি রেঞ্জ, আমরা এ হয়ে যায় না জিনিসটা তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন প্রথমে বলছে রেঞ্জ মানে হলো আমার ক্রাইটেরিয়া রেঞ্জ। সো ক্রাইটেরিয়া হলো আমার এগুলো, ক্রাইটেরিয়া রেঞ্জ হলো এটা। তো এটাকে আমরা ফ্রিজ করতে পারি যদি আমরা একাধিক কন্ডিশন মানে অনেক জায়গায় ইউজ করি, তখন আমরা ফ্রিজ করার দরকার হয়। যেহেতু আমি একবার ইউজ করবো, আমরা এটা ফ্রিজ করলাম না। তারপরটা বলছে কি ক্রাইটেরিয়া। সো ক্রাইটেরিয়াটা কি, আমি বলতেছি এটা যদি প্রোডাক্ট বি হয় তাহলে ক্রাইটেরিয়া হবে। সো এই প্রোডাক্ট যে বি হবে এটা আমরা লিখতে পারি, অথবা আমরা একটা সেলকে রেফার করে দিতে পারি। তা আগের বার যেমন আমরা লিখছিলাম পাস ফেল, তো এক্ষেত্রে আমরা একটা সেলকে রেফারেন্স করে দিলাম। ক্লিয়ার? দেন বলতে সাম রেঞ্জ। সো সাম রেঞ্জটা কী হবে, এটা যোগ করবো, যেটা আমি চাইলে সেলস কোয়ান্টিটিও করতে পারতাম, রেভিনিউ করতে পারতাম, যেটা খুশি আমার। দেখা যাচ্ছে কি আমার চলে আসছে, আবার দেখাবো? জি আবার একটু প্লিজ। ওকে দেখেন সাম ইফ, হ্যাঁ, রেঞ্জ। সো রেঞ্জ হলো ক্রাইটেরিয়ার যে রেঞ্জটা থাকবে, মানে ক্রাইটেরিয়া যেখানে আমার যে ক্রাইটেরিয়া ফুল করবে এটা যেই কলামে থাকবে সেই কলামটা হলো আমার ক্রাইটেরিয়া রেঞ্জ। সো এটা হলো আমার প্রোডাক্টের নেম, এই নেমটা আমি কোথাও এই প্রোডাক্ট বি
এই নেমটা আমি কোথায় পাবো? এই কলামে পাবো। সো এই কলামে প্রোডাক্ট বি যেগুলোর আছে সেইগুলোকে খুঁজে এনে যোগ করবে। ওকে, তো ক্রাইটেরিয়াটা কি? এটা সাম রেঞ্জ হলো এই রেভিনিউটা দিলাম। আপনারা কি কন্ডিশনটা বুঝতে পারছেন? আগে সেটা তো হুম মানে সাম রেঞ্জ কোনটা দিলেন? মানে আমি বলতে চাচ্ছি যে প্রোডাক্ট বি যেগুলা আমার আছে, প্রোডাক্ট বি এর টোটাল রেভিনিউটা আমি বের করতে Sum-ins। চাচ্ছি। এই যে রেভিনিউ প্রোডাক্ট বি এর রেভিনিউটা আমি বের করতে চাচ্ছি। এই যে সাম রেঞ্জ, এই যেটা এই যে বেগুনি কালার, F4 থেকে F13। জি বুঝেছি। এটা হলো সিঙ্গেল কন্ডিশন। এখন মানে আমরা ভিতরে না লিখে আমরা যদি সেলকে যদি রিপ্রেজেন্ট করে দিই তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হলো আমি ইচ্ছা মতো এখানে প্রোডাক্টের ক্রাইটেরিয়া যেটা চেঞ্জ করতে পারবো। প্রোডাক্ট বির বদলে আমি যদি প্রোডাক্ট এ দেই তাহলে আমার কী হবে? দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? প্রোডাক্ট সি দেই তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে, ভিতরে যে আমার সূত্রের মধ্যে যা চেঞ্জ করতে হচ্ছে না। সেল রেফারেন্সের সুবিধা হলো এটা। আচ্ছা, এবার আমরা আসি যদি মাল্টিপল কন্ডিশন হয়। সো মাল্টিপল কন্ডিশনটা কী বলছে এখানে? এখানে বলতেছে যে প্রোডাক্ট বি এর টোটাল সেলস কোয়ান্টিটি বের করব আমি যদি মানে 2019 সালের হয় এবং ফেব্রুয়ারি মাসের এটা মানে 2019 সালের ফেব্রুয়ারি মাসের প্রোডাক্ট বি এর টোটাল সেলস কোয়ান্টিটি কত বের করব আর টোটাল রেভিনিউ কত বের করব। ঠিক আছে, সো এটা কীভাবে বের করি আমরা দেখেন। এবার যেহেতু আমার একাধিক কন্ডিশন তাহলে আমরা কি সাম ইফস এটা, তো প্রথমে এটাতে আসছে সাম রেঞ্জ, তো আমরা বের করবো কি টোটাল সেলস কোয়ান্টিটি। তো টোটাল সেলস কোয়ান্টিটি কোনটা? এটা হলো টোটাল সেলস কোয়ান্টিটি। তো এই কলামটা আমরা সিলেক্ট করলাম মানে সাম রেঞ্জ যাকে আমরা যোগ করব, এটা গেল। দ্বিতীয়টা কি আছে? ক্রাইটেরিয়া রেঞ্জ। সো ক্রাইটেরিয়া রেঞ্জ আমি বলছি কি প্রথমেই যে প্রোডাক্ট টাইপ, এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। তো প্রোডাক্ট আমরা আছে হলো এটা, তো এই রেঞ্জটা সিলেক্ট করলাম। দেন এই ক্রাইটেরিয়ার সাথে ক্রাইটেরিয়া রেঞ্জ, তো ক্রাইটেরিয়া হলো আমার এটা। তারপরে বলতেছি যে সেকেন্ড ক্রাইটেরিয়া হলো কি কী হতে হবে? 2019 সালের সেল হইতে হবে। তাহলে 19 সাল কোথায় আছে? ইয়ার, তাহলে এটা। ওকে, দেন ক্রাইটেরিয়া হলো এটা 2019। তারপরে ক্রাইটেরিয়া কি? 3 নম্বর ক্রাইটেরিয়া, এটা ফেব্রুয়ারি মাসের সেল হতে হবে। ওকে, তাহলে মান্থ, তাহলে এটা সিলেক্ট করলাম মান্থের রেঞ্জ। দেন ক্রাইটেরিয়া হলো ফেব্রুয়ারি। ওকে, সো দেখি কী আসছে জিরো কেন? ফেব্রুয়ারি মাসের প্রোডাক্ট বি এর 2019-এর ফেব্রুয়ারি মাসে কোনো সেল আছে? প্রথমে 2019 খুঁজি, 19 আছে একটাই, একটা দুইটা আছে, এই দুইটা হলো 19 সালের আর এইগুলো আছে 19 সালের। তো 19 সালের প্রথম কন্ডিশন গেল। দ্বিতীয় কন্ডিশন হলো প্রোডাক্ট বি আগে তো প্রথম কন্ডিশন প্রোডাক্ট বি। সো প্রোডাক্ট বি আছে এই কটা নাকি? এগুলো তো প্রোডাক্ট বি না, তাহলে এগুলো তো বাদ। সো প্রোডাক্ট বি এর বলছে 2019 আছে এই কটা 19, তাহলে 19 হলো এই কটা যেহেতু, তাহলে 19টাকে আমরা কালার করলাম। এরপর বলতেছে কি ফেব্রুয়ারি তো নাই, তাহলে এই জন্য এটা 0 আসছে। তা আমরা চেঞ্জ করে একটু জানুয়ারি করে দিই। এই হচ্ছে 450, দেখেন জানুয়ারিতে এই দুইটা, তাহলে এই দুইটার কত? সাম 220 230 যোগ কত? 450। ভাই আবার একটু দেখাবেন? করেন, আমি এবার বলি আপনারা সবাই লিখেন। করেছি, মেলেনি। মিলে নেই? আচ্ছা ঠিক আছে, আমি sure, বলি বলেন। করেন। না, প্রথমে লেখেন সাম ইফস, আমার স্ক্রিন দিকে তাকাতো না, লিখতে থাকেন। ইকুয়াল দিয়ে লেখেন সাম ইফস,
আইএফএস যেটা, ঠিক আছে? প্রথমেই সাম ইফসের ক্ষেত্রে প্রথমেই আমার হলো সাম কন্ডিশন, মানে সরি সামের রেঞ্জ, মানে আমি যেই কলামটার বা যেই ফলটা বের করবো সেই কলামটাকে আমি প্রথমে সিলেক্ট করব। সো প্রথমে কলাম আমি কোনটা বলতেছি, সেলস কোয়ান্টিটি, তাহলে সেলস কোয়ান্টিটির কলামটাকে আমি এভাবে মাউস দিয়ে সিলেক্ট করলাম। কি আসলো, D4 থেকে D13, ওকে। দেন কমা দিলে আমি পরবর্তী আর্গুমেন্টে যেতে পারবো। তো পরবর্তী আর্গুমেন্ট কি, ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে আমি এখন যে ক্রাইটেরিয়াটা সেট করব সেই ক্রাইটেরিয়াটা কোন কলামকে রিপ্রেজেন্ট করতেছে, বা কোন কলামে সেই ক্রাইটেরিয়াটা আমি খুঁজে পাবো। সো আমি প্রথম ক্রাইটেরিয়াটা আমার প্রোডাক্টের বি, তো প্রোডাক্টের রেঞ্জ এখন কলাম কোনটা, এ কলাম। সো এই কলামের আমি A4 থেকে A13 সিলেক্ট করলাম। দেন কমা দিয়ে আমি বলতেছি কি, ক্রাইটেরিয়া নাম্বার 1, এটা হলো ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়াটা হলো কি প্রোডাক্ট বি, তো প্রোডাক্ট বি এর যে ইয়েটা আছে এটা সিলেক্ট করে দিলাম, মানে I9। দেন কমা, এবার পরবর্তী ক্রাইটেরিয়াটা আসবে আর্গুমেন্ট, এবং পরবর্তী আর্গুমেন্টটা হলো আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি, সেই ক্রাইটেরিয়াটার আমি কোন কলামে পাবো। তো সেই ক্রাইটেরিয়া পাবো আমি হলো ইয়ার, যেহেতু আমি খুঁজতেছি ইয়ার, সো ইয়ারটা আমি সিলেক্ট করলাম, ইয়ার কলামটা। দেন ক্রাইটেরিয়া, সো ক্রাইটেরিয়াটা হলো 2019, ওকে। দেন কমা, তারপরে ক্রাইটেরিয়াটা হলো কি মান্থ, সো এবার মান্থের কলামটা আমি সিলেক্ট করলাম। দেন কমা, মান্থের কন্ডিশনটা সিলেক্ট করে দিলাম। একবার হলো রেঞ্জ সিলেক্ট করলাম, একবার হলো কন্ডিশন সিলেক্ট করলাম। দেন সবগুলো হয়ে গেছে, আমার 3টা কন্ডিশন ছিল, 3টা কন্ডিশন আমি ফিল আপ করলাম। দেন ক্লোজ, এন্টার, দেখেন চলে আসছে কত, 450। এটা ছিল আপনাদের মনে হয় ফেব্রুয়ারি আছে, ফেব্রুয়ারি আসলে হবে 0, আর জানুয়ারি থাকলে হবে 450। এবার হয়েছে। একটা জিনিস গুরুত্বপূর্ণ এখানে দেখেন, এই যে রেঞ্জগুলো নিছি এগুলো কিন্তু সবগুলো কিন্তু সমান রেঞ্জ। এখানে শুরু হয়েছে ভাই মান্থের পরে কোনটা মান্থের পরে তো করে? শেষ, মান্থের কলামের পরে কোনটা, মান্থের কলামের পরে কোনটা, জি মান্থের কলামে আপনি প্রত্যেকটা রেঞ্জ সিলেক্ট করার পরে তার ক্রাইটেরিয়াটা কোথায় সিলেক্ট করবেন না, ক্রাইটেরিয়াটা। তো ক্রাইটেরিয়া দিয়ে যে মান্থের এখানে জানুয়ারি লেখা আছে, বা ফেব্রুয়ারি আপনাদের থাকলে ফেব্রুয়ারি লেখা আছে। I11 হ্যাঁ, I11 রাইট। করতে পারছি আমরা সবাই? জি, আচ্ছা, এই মান্থটা কি জানুয়ারি রাখছেন না ফেব্রুয়ারি রাখছেন? জানুয়ারি যেটা আছে এটা যে ওকে, যান, ঠিক আছে। আচ্ছা, সাম রেভিনিউটা বের করেন তো সবাই, বের করে সবাই একটু করেন, টেক্সট দেন আমাকে, ঠিক আছে? ভাই আমি তো ভাই আমি ওই যে টোটাল সেলস কোয়ান্টিটি কোয়ান্টিটি, বের করতে গিয়ে সাম রেভিনিউ চলে এসেছে। তাহলে আপনি রেভিনিউ কলামকে কোয়ান্টিটি সিলেক্ট বের করতে করছেন, গিয়ে এই তো? 173000 আর রেভিনিউ বের করছেন, মানে রেভিনিউকে সাম রেঞ্জকে রেভিনিউ নিয়েছিলেন, এই যে প্রথম সাম রেঞ্জটাকে রেভিনিউ নিয়েছিলেন। রেভিনিউ নিলে আপনার রেভিনিউ আসবে, ঠিক আছে।
আচ্ছা রেভিনিউটা বলে আমাকে ই করেন, এখানে টেক্সট করেন, দেখি আমার আপনার সাথে মিলে কিনা আমার। সবাই টেক্সট করবেন, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো আপনারা করতেছেন। আপনারা করেন, আমি 1 মিনিট আসতেছি, হ্যাঁ? হয়েছে কারো? এটাই তো বললাম, রিভিউ এসেছে 17300। হ্যাঁ, আপনি টেক্সট দেন, টেক্সট দেন, সবাই টেক্সট দেন। আমি সবার টেক্সট দেখতে চাই। টেক্সট দিয়ে রাখেন, তারপরে মিলাই কাটটা কাটটা হয়েছে। টেক্সট দেওয়া যাচ্ছে না চ্যাটিংয়ে? ওকে, বাকিদের কি অবস্থা? নট শিওর? কেন ভাই নট শিওর কেন? হয় নাই নাকি? আচ্ছা দাদা, হুম আপনার এই ফাইলটা আমি যদি ওই আপনার তো বাংলাদেশের গ্রুপই আছে না? হুম, গ্রুপে আছে। কেন আপনাদের তো মেল করে দিয়েছিলাম আবার। আমার অবশ্য এটা আচ্ছা, আপনি ওই গ্রুপ থেকে নিয়ে নামাই নেন, সমস্যা নেই। কাদের ভাই আছেন আপনি? চেষ্টা করতেছি দাদা, এখনো হচ্ছে না। হচ্ছে না? আচ্ছা, সাইফুল ভাই তো নুসরাত শরীফ, আপনার পিসি ঠিক হয়েছে? আচ্ছা দেখেন, যাদের হয়েছে, হ্যাঁ আপনাদের রেজাল্ট ঠিক আছে, রেজাল্ট ঠিক আছে। সো আমরা দেখি কীভাবে হইলো। যাদের হয় না, হ্যাঁ আনিস শরীফ দেখেন, আপনার কেন হয় না আমি জানি না, আসলে বুঝতেছিলাম না। দেখেন তো আপনি আমার মতো করে করছেন কিনা। সাম ইফ বা ইফস সাম রেঞ্জ, তো সাম রেঞ্জ কোনটা? আমার রেভিনিউটা আমি এখন এবার নিব, তাই না? তো রেভিনিউয়ের এটা আমি সিলেক্ট করলাম, ওকে। দেন কমা, কমা দিয়ে বলবো আমি ক্রাইটেরিয়া রেঞ্জ। সো ক্রাইটেরিয়াটা কোনটা আমার? ক্রাইটেরিয়াটা হলো আমার প্রথমে প্রোডাক্ট বি ক্রাইটেরিয়া, তাই না? সো এই যে ক্রাইটেরিয়াটা প্রোডাক্ট বি, এই ক্রাইটেরিয়াটা আমি কোথায় পাবো? কোন রেঞ্জে? এই রেঞ্জের মধ্যে এই কলামে পাবো। সো এই কলামটা আমি সিলেক্ট করলাম। এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা দেখেন, সেটা হলো এটাও আমি F4 থেকে F13 নিছি, এটাও কিন্তু 4 থেকে 13 নিছি। সো এই যে রেঞ্জগুলো, এই রেঞ্জগুলো কিন্তু এক হইতে হবে, মানে সমান সংখ্যক
সেল হইতে হবে, সমান সংখ্যক সেল যদি না হয় তাহলে রেজাল্ট ঠিকমতো আসবে না। ঠিক আছে, এটা 4 থেকে শুরু হয়েছে 13, এটাও 4 থেকে শুরু হবে 13। ঠিক আছে, দেন পরবর্তী ক্রাইটেরিয়া যাই, মানে সরি এই ক্রাইটেরিয়া রেঞ্জ দিলাম। এবার ক্রাইটেরিয়াটা কোনটা? ক্রাইটেরিয়া হলো প্রোডাক্ট বি। সো এবার দেখি আমরা সেকেন্ড ক্রাইটেরিয়া আমি বলছি কি এটা হবে 2019 সালের। তো 19 সালের সেল মানে ইয়ার, তো ইয়ারের কলামটা আমি সিলেক্ট করে দিলাম। দেন কোন ইয়ারটাকে আমি নিব? 2019, তো 19টাকে আমি এটা এখানে নিলাম। এরপর আসছে থার্ড ক্রাইটেরিয়া রেঞ্জ, তো থার্ড ক্রাইটেরিয়া রেঞ্জটাকে এবার আমি বলছি মান্থ হবে জানুয়ারি। তো জানুয়ারিটা আমরা কোথায় পাবো? এই কলাম নিলাম, এবার ক্রাইটেরিয়া নিলাম, দেন ক্লোজ। আনিশুটি এবার হয়েছে? ইফস ইফস ইফ দিয়েছিলাম, ইফস দেইনি, এটা একটু প্রবলেম হচ্ছিল আমার। আচ্ছা, এটাই একটা মজার কথা বলি, আপনাদের কন্ডিশন যদি একটা হয় বা একাধিক হয়, যে কটা কন্ডিশনই হোক না কেন, আপনারা এই ইফস মানে এস যুক্ত যেটা এটা ব্যবহার করবেন, ইফেরটা ব্যবহার করার দরকার নাই। মানে এই যে সাম ইফ দিয়ে আমি যেটা করছি একটা সিঙ্গেলের জন্য কন্ডিশনের জন্য যেটা, এটা আসলে দরকার নেই। কারণ এই সেম জিনিসটাই কিন্তু আমি একটা কন্ডিশনে ক্লোজ করে দিতে পারি, তাই না? সাম ইফস দিলাম, দেন আমি বলছি কি প্রোডাক্টের রেভিনিউ বের করবো। সো রেভিনিউ তো এটা, তাই না? ক্রাইটেরিয়া কি? প্রোডাক্ট সি। সো প্রোডাক্ট সি, দেন বলছি ক্রাইটেরিয়া বলতে কি বুঝিয়েছেন? ক্রাইটেরিয়াটা হলো যা আমি পারিভাষিক শব্দটা কেমন? পারিপার্শ্বিক ক্রাইটেরিয়াটা হলো আপনি ক্রাইটেরিয়াটা মানে বাংলায় কি বলে, যেমন বাংলা বলতে হবে না, একটু বুঝিয়ে বললে হবে আর কি। ক্রাইটেরিয়া হলো কন্ডিশন। ঠিক আছে, মানে শর্ত বলি, বা যদি বলি শর্তের বলতে পারি। এইটা হইলে, মানে এইটা হইলে আমি এটা নিব। আরো ভালো ক্রাইটেরিয়া বাংলা কি? ক্রাইটেরিয়া হলো ক্রাইটেরিয়া শব্দের বাংলা অর্থ দেখি, আমি ডিকশনারি খুঁজি, তাহলে আমরা ভালো তো। হ্যাঁ, ক্রাইটেরিয়ার সিনোনিম কি ক্যাটাগরি? হ্যাঁ ক্যাটাগরি বলা যায়। ক্যাটাগরি না, স্ট্যান্ডার্ড। এখানে বলছে যে কি যার মধ্যে এ প্রিন্সিপাল অর স্ট্যান্ডার্ড হুইচ মে সামথিং মে বি জাস্ট অর ডিসাইডেড, মানে নির্ণায়ক ভালো একটা শব্দ হলো, বাংলা অর্থ ভালো বাংলা পাওয়া গেছে। নির্ণায়ক মানে বিষয়টা হলো এটা যে আমি ডিটারমিনার, হ্যাঁ, যে আমি যে বলতেছি এখানে ধরেন এই যে আচ্ছা লাইনটা শেষ করি না। ক্রাইটেরিয়াটা কোনটা? ক্রাইটেরিয়া হলো এটা। আচ্ছা এবার বলি, একটা সিঙ্গেল কন্ডিশনেও আমি ইফস ইউজ করলাম, এখানে আমি রেজাল্ট পেলাম। সো আমার একটা ইফ দিয়ে সূত্র ব্যবহার করার দরকার নেই, আমরা ইফসটাই ব্যবহার করতে পারি। আচ্ছা এখন বিষয়টা বলি, মানে নির্ণায়ক বিষয়টা হলো কি যে আপনি যেটার উপর বেস করে আপনি বলবেন যে হ্যাঁ এটা হইলে আমি এটা নিব। যেমন এখানে বিষয়টা কী হয়েছে, এখানে আমি বলতেছি সিঙ্গেল কন্ডিশনের ক্ষেত্রে বলতেছি কি যে আমার রেভিনিউ আছে হলো এটা, বিভিন্ন প্রোডাক্টের রেভিনিউগুলো এখানে বর্ণনা করা আছে। যে প্রোডাক্ট এর 2018 সালের জানুয়ারি মাসে সেলস হয়েছে আমার এত টাকা, প্রোডাক্ট এর 2018 সালে আরেকটা সেলস কোয়ান্টিটি পাওয়া হয়েছে এটা। এগুলো হলো আমার তথ্য। এখন আমি বলতেছি কি এখান থেকে আপনি শুধুমাত্র আমাকে বলেন প্রোডাক্ট সি কত টাকার সেল হয়েছে। বুঝতে পারছেন কথা? জি বুঝতে পেরেছি। মানে প্রোডাক্ট সির আমি শুধু তথ্যটা নিব, নির্ণায়ককে এখানে প্রোডাক্ট সি, মানে প্রোডাক্টটা হলো আমার এখানে নির্ণায়ক, এবং কোন প্রোডাক্টটা? প্রোডাক্ট সি। তো এই যে আমি বলতেছি প্রোডাক্ট সি, এটা হলো আমার ক্রাইটেরিয়া মানে নির্ণায়ক। আমি যে এখান থেকে রেভিনিউটাকে পিক করব, এই কোন রেভিনিউটাকে আমি পিক করব, এটাকে নির্ধারণ করবে কে? এই নির্ধারণ করে এই নির্ণায়কটা নির্ধারণ করবে যে
প্রোডাক্ট সি হইলে আপনি সেটা নেবেন। এখন প্রোডাক্ট সি এর রেভিনিউ কোনটা আমি কিভাবে খুঁজে পাবো? এখানে তো অনেকগুলো রেভিনিউ, তাই না? সো এই রেভিনিউগুলো কোন প্রোডাক্টের রেভিনিউ এটা মানে বলছে কোথায়? এখানে বলছে, তাই না? সো এইখানে হলো কি ক্রাইটেরিয়া রেঞ্জ বা ক্রাইটেরিয়া লিস্ট বলে আমরা, যেখানে ভিন্ন ভিন্ন নির্ণায়ক আছে। এই নির্ণায়কগুলো থেকে নিয়ে আমার যে প্রয়োজনীয় নির্ণায়ক বা প্রয়োজনীয় যে এটা ওইখান থেকে ওইটাকে সে পিক করবে। এবার সবার ক্লিয়ার? জি। এইটার ক্ষেত্রে কি হচ্ছে, মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে বলছে কি এখানে নির্ণায়ক মাল্টিপল। প্রথমত একটা নির্ণায়ক হলো প্রোডাক্ট, এটাকে প্রোডাক্ট বি হইতে হবে। সেকেন্ড নির্ণায়ক বলতেছে এটাকে প্রোডাক্ট 2019 সালের হইতে হবে সেলটা। এটা বলতেছে যে এটা জানুয়ারি মাসে সেল হইতে হবে। মানে তিনটা নির্ণায়ক এখানে। সো তিনটা নির্ণায়কের জন্য আমরা ইফস মানে যত শর্ত সমূহ বা এরকম একাধিক শর্ত, সো এখানে আমরা ব্যবহার করব ইফস ফর্মুলা। সবাই ক্লিয়ার তো? দাদা একটা মিনিট, ফর্মুলাটা একটু রাখুন, দেখতেছি জি ফর্মুলাটা একটু রাখুন। দেখেন দাদা ইয়েটা আমরা যখন প্রোডাক্টটা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে কমা দিয়ে আপনি পরের স্টেপটা কিভাবে করছেন? ক্রাইটেরিয়া এই আপনি যখন কমা দিবেন অটোমেটিক্যালি পরের সেকেন্ড স্টেজে চলে যাবে। ও তো আচ্ছা, ক্রাইটেরিয়াটা আপনি কোনটা নিচ্ছেন? প্রথম সাম রেঞ্জ, এই দেখেন এটা কালার দেখে যান, এটা কালার দেখে এটা যান। হয়েছে। হ্যাঁ, সেকেন্ড এটা হলো কি ক্রাইটেরিয়া রেঞ্জ। আমার ক্রাইটেরিয়া প্রথম ক্রাইটেরিয়াটা হলো এই যে লাল, এটা প্রোডাক্ট হুম, A4 থেকে A13। সো জি, এই ক্রাইটেরিয়া নির্ণায়ক কোনটা? এটা, এই যে এটা হ্যাঁ, I9 প্রোডাক্ট বি। প্রোডাক্ট বি। হ্যাঁ, এটা প্রোডাক্ট বিটা নিয়ে দেবো। ক্লিক করলেই তো হয়ে যাচ্ছে, সেলের উপরে ক্লিক করলেই তো হয়ে যাচ্ছে। প্রোডাক্ট বি, হ্যাঁ, ওকে, কমা। এরপর সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ। সো সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি আমার ইয়ার, তো ও ইয়ারের আচ্ছা আচ্ছা, রেঞ্জটা করে এটা। ইয়ার হচ্ছে আমার 2000। এই আমার ক্রাইটেরিয়াটা হলো 2019, কিন্তু ক্রাইটেরিয়া রেঞ্জ কোথায় আছে, মানে ক্রাইটেরিয়া লিস্ট কোথায় আছে? লিস্ট আছে এটা এখানে আছে ইয়ে, হ্যাঁ ইয়ে বি কলামে। বিকল্প। এবার ঠিক আছে? wait, wait, ও দেখতেছি, হ্যাঁ হয়েছে। তারপর হচ্ছে তারপর বললাম এটার ক্রাইটেরিয়াটা কি 2019, প্রথমে রেঞ্জ তারপরে ওই সংশ্লিষ্ট ক্রাইটেরিয়া। আপনার ইয়েটা আমার আমার এই শিটটা আমার ইয়েতে এক্সেল একটু অন্যভাবে আছে। হুম, আপনারটা আরো ইয়ে বোঝান। আপনি এটা কি চেঞ্জ করছেন নাকি আবার দাদা? করতে পারি, আমার তো মনে নাই, ও হ্যাঁ হ্যাঁ সবাইকে হ্যাঁ, পাঠাইছিলাম তো। আচ্ছা, আমার এখানে 2018 আর কি, আপনি এখানে 2019 দিয়ে এটাতে করতেছেন। হ্যাঁ এটা 18-19 করে নেন, তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো আসলে সমস্যা না, 18 আছে ওটার 19 জন্য করে নেন। হ্যাঁ হ্যাঁ, যেভাবে আছে নিয়ে নেন। এটা তো আসলে ওকে। হয়তো ক্লাসে বুঝতে পারতে চেঞ্জ হয়ে গেছে, ওটা আপনার আগে ছিল। আচ্ছা, এর পরের ইয়েটা হচ্ছে ক্রাইটেরিয়ার রেঞ্জ রেঞ্জটা 3। হ্যাঁ ক্রাইটেরিয়া 3, রেঞ্জ 3 কোনটা? 3 জানুয়ারি বলতেছি মাস, মান্থ, বলতেছি মান্থ। তাহলে মান্থ আছে কোনটা? এই মান্থ। জানুয়ারি মানে ইয়ে মানে মান্থের কলাম যেটা। হ্যাঁ মান্থ, এখানে এটা কিন্তু মূল বিষয় না, এখানে লেখা থাকুক বা না থাকুক, এটা হলো মূল হ্যাঁ, জায়গা। মানে মান্থটা জানুয়ারিটা কোন লিস্টের ও মধ্যে আছে এটা। এটা আছে এই যে মান্থ মান্থ কলামে। হ্যাঁ আমি কি পুরোটাই সিলেক্ট করতে হবে না? হ্যাঁ অবশ্যই, এই যে 4 থেকে 13, 4 থেকে অলওয়েজ 4 থেকে 13 এভাবে হবে। মানে আপনি যখন প্রথম আসলে এটা করলেন তখন এভাবে হুম, হবে, হুম, হুম, ঠিক আছে? আচ্ছা। আপনি যদি অন্যটা দেন তাহলে এটা রেজাল্ট ঠিক মতো নেবে না। নেক্সট স্টেপটা হচ্ছে হুম আহ, হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 4। হুম, রেঞ্জ 4 এ যাওয়ার দরকার ক্রাইটেরিয়া, নেই, আমি তো 4টা কন্ডিশন দিইনি, 3টা কন্ডিশন শেষ তো। আচ্ছা
এবার আপনাদের আরো কন্ডিশন থাকে এখানে যুক্ত করতে পারেন। আচ্ছা, আপাতত এই কয়টাই আছে। হ্যাঁ, Too many arguments for this function কি করলাম? আপনি যে ক্রাইটেরিয়া 3 দেন নাই, জানুয়ারিতে ক্লিক করেন নাই, বুঝছি। উল্টা পাল্টা হয়ে গেছে দাদা, উল্টা পাল্টা। আচ্ছা, আবার ট্রাই করি, হ্যাঁ, পরবর্তীতে যাই আমরা, হ্যাঁ, ওকে, ঠিক আছে, পরে ট্রাই করবো। পরেরটা যাই, পরেরটাও একই ধরনের, তো আপনারা বুঝতে পারবেন। এখন এখানে দেখেন একটা বিষয়, একটা দেখলাম আমরা একটা সিঙ্গেল ক্রাইটেরিয়া অনুযায়ী দেখলাম। এখন ডেট বা এরকম ইয়ে করতে কী হয়, মানে বড় ছোট বিষয়গুলো এরকম হলে কেমন হয়, মানে বড় হলে এর আগেরগুলা বা ছোট হলে এর পরেরগুলা, এরকম বিষয়গুলো যদি হয়, মানে এখানে স্পেসিফিক একটা রেঞ্জ না, এর আগেরটুকু বা পরেরটুকু, এভাবে হয় না অনেক সময়। যেমন এখানে আমি বলতেছি কি, যে ইস্যু ডেট হলো, বললাম যে 15ই জুন। সো 15ই জুনের কি বলছি, আগে, 15ই জুনের আগের যেই চেকগুলো ইস্যু করা হয়েছে তার লিস্ট কত, এরকম বের হতে পারে না, একটা সিঙ্গেল কন্ডিশন না দিয়ে। দিতে পারি? হুম, প্রশ্নটা আবার একটু বলুন তো, প্রশ্নটা। হ্যাঁ, প্রশ্নটা হলো যে আপনাকে আমি বললাম, আপনাকে বললো যে দেখেন তো 15 তারিখের আগের কতগুলো চেক ইস্যু করা হয়েছে এই মাসে, জুলাই মাসে 15 তারিখের আগ পর্যন্ত কতগুলো চেক ইস্যু করা হয়েছে, হতে পারে। আপনি কীভাবে বের করবেন? এই যে কন্ডিশন এখানে বলবো 15 তারিখের আগের, তাহলে আপনার এখানে কিন্তু একটা স্পেসিফিক চেক ডেট না, মানে আপনি একটা ডেট নেবেন না, এখানে 15 তারিখের আগে যতগুলো ডেট আছে। সো 15 তারিখের আগে কতগুলো ডেট আছে, অনেকগুলো ডেট না, অনেকগুলো date, হ্যাঁ। 15 আছে, 14 আছে, 13, 12, এভাবে। হুম। তো এইভাবে যে আগের পুরোটা নেওয়া, এইটাকে আমরা একটু অন্যভাবে প্রেজেন্ট করি। কীভাবে প্রেজেন্ট করি দেখেন, একইভাবে সিঙ্গেল কন্ডিশন বা ডাবল কন্ডিশন যেটাই দিই না কেন, প্রথম সব কিছু কিন্তু একই, সাম বা সাম ইফ, এই প্রথমে রেঞ্জ, আর যদি আমি সিঙ্গেল কন্ডিশনে যাই তাহলে সাম ইফ। তা আমাদের সিঙ্গেল কন্ডিশন দরকার নেই, আমরা ডাবল কন্ডিশনে শিখি ডাইরেক্ট, নাকি? আচ্ছা, আচ্ছা। ওকে, তাহলে সাম রেঞ্জ। সো সাম রেঞ্জ হলো, আমি বলতে যে চেকের টোটাল ভ্যালু, তো সাম হলো এটা। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ, সো ক্রাইটেরিয়াটা হলো কি আমার ইস্যু ডেট। সো ইস্যু ডেট হলো আমার ক্রাইটেরিয়া। এখন এটা কি হইতে হবে, 15 তারিখের আগে বা 15 তারিখ পর্যন্ত যদি বলি, 15 তারিখ যদি পর্যন্ত বলি, তাহলে হলো ইকুয়াল এভাবে, এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, হ্যাঁ, সরি ইনভার্টার কম ইউজ করবে, ইকুয়াল অ্যান্ড হলো কি লেস দেন, ওকে। তারপরে থার্ড ব্র্যাকেট ইনভার্টার কমা শেষ, তারপরে যুক্ত করতে হবে অ্যান্ড যুক্ত করে আমার এই যে ডেটটা দিয়ে দিতে হবে। এইভাবে হলো ক্রাইটেরিয়াটা লিখতে হয় আগে পরের ক্রাইটেরিয়া লেখার জন্য, বুঝতে পারছেন? ফর্মুলাটা আবার একটু দেখতে চাই। জি দাদা, আবার একটু দেখালে ভালো হয়। কিন্তু ফর্মুলা অ্যাকসেন্ট, হ্যাঁ, দেখেন যদি আমরা, আচ্ছা আমরা কি একটার ফর্মুলা ইউজ করবো নাকি একাধিক ফর্মুলা ইউজ করবো? একাধিকই দেখি, বাট একটু যদি ধীরে দেখেন তাহলে। হ্যাঁ, দেখেন আবার নর্মাল যেভাবে করছেন সেভাবে করেন, সেম সাম ইফস, প্রথমটা কি আমরা যেভাবে আগেরটা শিখছি একইভাবে সাম রেঞ্জ। তো সাম রেঞ্জ হলো আমার চেক ইস্যু, চেক অ্যামাউন্ট, তাই না? তাহলে এটা সিলেক্ট করলাম, ওকে, ফাইন, ওকে। বলছে কি এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জটা কি আমার ইস্যু ডেট,
এটা হলো আমার ক্রাইটেরিয়ান্স নাকি? ইস্যু ডেট, তাহলে আমার ডেটের কলাম ইস্যু সিলেক্ট ডেট, করতে হবে। তাহলে ইস্যু ডেটের কলাম সিলেক্ট করলাম। এরপর ওকে। আসতেছে কি ডেট। তাহলে আমি এখানে কি বলতেছি, ডেটটা বলতেছি কি যে 15 তারিখের আগে, আগে বা 15 তারিখ সহ যদি বলি, মানে 15 তাহলে তারিখে বা 15 15 তারিখের, দিন। হ্যাঁ 15 দিন না, মানে আমি যদি বলি 15 তারিখ পর্যন্ত একটা কথা, আর 15 তারিখের আগে পর্যন্ত, তাহলে কিন্তু দুটো কিন্তু, যখন বলবো 15 হুম। তারিখের আগ পর্যন্ত তখন আর 15 তারিখটা আসবে না। আর যদি বলি 15 তারিখ পর্যন্ত, তাহলে কিন্তু 15 তারিখটা আসবে। আমরা তাহলে কি ইউজ করবো, 15 তারিখ পর্যন্ত না 15 তারিখের আগ পর্যন্ত? যদি 14 15 তারিখ তারিখের, পর্যন্ত। হ্যাঁ 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 15 তারিখ আগ পর্যন্ত। আগ পর্যন্ত, তাহলে আমি তাহলে কি ইউজ করবো, ইনভার্টেড কমা, দেন এই যে ইউজ করবো লেস দেন, এটাকে লেস দেন, ঠিক আছে? হুম। ওকে, যেহেতু 15 তারিখের আগ পর্যন্ত, তার মানে আমি এখানে ইকুয়াল দিলাম না, তাহলে একটা এখানে ইকুয়াল দিতাম, ঠিক আছে? সো আগ পর্যন্ত এটা, অ্যান্ড এখানে একটা অ্যান্ড যুক্ত করতে হবে, রাইট? এভাবে একটা অ্যান্ড যুক্ত করবো, ঠিক আছে? যুক্ত করে আমি এটা দিয়ে দেবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া যে কি এইটার ছোট হতে হবে, এটাই হলো ক্রাইটেরিয়া। আর দাদা যদি আমি 15 তারিখ সহ ধরতাম তাহলে তাহলে লেস এই যে দেন অর লেস এখানে দেন এখানে ইকুয়াল, এখানে একটা ইকুয়াল দিয়ে দিতাম, লেস দেন ইকুয়াল। আচ্ছা। ঠিক আছে? কিন্তু 15 তারিখ আগ পর্যন্ত তাহলে আমরা এই ইকুয়ালটা ইউজ করলাম না। দেন ক্লোজ, এন্টার, হ্যাঁ চলে আসছে সেম। দাদা এখন কথা হচ্ছে আমার প্রশ্নটা ছিল যে আমরা কয়টা চেক ইস্যু করেছি, বাট এখানে তো অ্যামাউন্ট মানে কত টাকার চেক ইস্যু করেছি, তাই না? হ্যাঁ তো, হ্যাঁ, যদি আহ, কয়টা চেক ইস্যু হয় তাহলে তো এটা কাউন্টিভ ফর্মুলা, হুম হুম, ওকে। যে আমরা কাউন্টিভ ফর্মুলা শিখে ফেলি, দেখেন কাউন্টিভ একই। হ্যাঁ আমাদের আবার দরকার হতে পারে অনেক সময়, কারণ আমরা চেকের ইস্যু হুম, করি যেহেতু আমাদের দরকার হ্যাঁ হয়ে যায় অনেক সেম, সময়। দেখেন কাউন্টিভে সেম। কাউন্টিভের ক্ষেত্রে এখানে সাম আসে না, হ্যাঁ, ঠিক আসবে আছে? না। সেম ক্রাইটেরিয়া রেঞ্জ আর ক্রাইটেরিয়া, আর কিছু না। সো ইস্যু, ক্রাইটেরিয়া রেঞ্জ হবে হচ্ছে এটা ইস্যু ডেট, হ্যাঁ ইস্যু ডেট, আর ক্রাইটেরিয়া হলো চেক লেস চেক দেন, কাউন্ট, লেস আচ্ছা দেন ডেট। ডেট। আর তো সরি, হুম, কয়টা, 7টা, 7টা চেক ইস্যু হচ্ছে। ঠিক আছে? ও হ্যাঁ, ওকে গুড। তোমরা ভাই, আমার কাউন্ট, তো 700 আসেনি। 700 না ভাই, 7 7, এটা 7, ও সাথে পরে দুইটা আচ্ছা। জিরো, দুইটা ইয়ে আছে, পয়েন্ট দাদা আছে। একটু একটু বলি, আমার কাছে আপনার এই সাম প্রোডাক্ট, আমার কাছে না আপনি এখানে আছে ইউজ অফ সামস এন্ড সাম ইউজ, আমার কাছে যেটা আছে আপনার ফাইলটা ইউজ অফ সাম প্রোডাক্ট, এই ফাইলটা একটু অন্যরকম সাম লাগতেছে। প্রোডাক্ট না, আপনি তাহলে ভুলটা নিয়েছেন। সাম প্রোডাক্টে এই যে হুম, এটা আছে, এই যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন সাম প্রোডাক্ট না, ডান দিকে দেখেন আরো কয়েকটা অনেকগুলো ফাইল আছে, ভেন্ডর নেম, তারপরে সাম ইপ, আর একটা সাম ইপস, লিস্ট, ডান দিকে অনেকগুলো ভেন্ডর ফাইল আছে লিস্ট, আরো, দেখেন ভেন্ডর লিস্টে পর তো আর পাচ্ছি না। হাইড করা আছে এখানে, দেখেন। আচ্ছা আমি ভেন্ডর আমি লিস্টে পর শিট 2 চলে আসছে, আমার মনে হয় এটা শীটটার পরে লাগবে কি আমার। আছে? শিট 2 পরে তো প্লাস ভাই, শিট 2 7 শিট 3। সাথে ফর্মুলাটা একটু দেখাই। আচ্ছা না, দেখবো আমি কাউন্টিভের ফর্মুলাগুলো দেখবো আমরা, সমস্যা নেই। আগে আপাতত সাম দেখি, তারপরে দেখবো ওকে। কাউন্টিভ ফর্মুলা কি আজকে আছে। হ্যাঁ আজকে আছে, না আজকে নাই, নেক্সট ক্লাসে আছে। আচ্ছা একই, আমরা দেখে ফেলতে পারি, সমস্যা নাই। মানে পার্থক্যটা just এখানে কাউন্ট দিবেন, এখানে যোগ করার কিছু নাই। যোগ করার কিছু আছে? না যোগ করেন, এটা যোগ আরো নাই, ইজি। জাস্ট খালি এটা ইজি, আর সামটা নাই, আর সবই এক। এখানে কি ইউজ করছি দেখেন, এখানে ইউজ করছি কি সাম রেঞ্জ ক্রাইটেরিয়া, রেঞ্জ 1 ক্রাইটেরিয়া, তাই না? আর এখানে শুধু ক্রাইটেরিয়া, আর কিছু না। সাম রেঞ্জটা বাদ দিয়ে বাকিটা শুধু, এখানে সূত্র প্রথমে দিবেন কাউন্টিভ, ওইখানে ছিলেন সাম ইফ, এখানে কাউন্টিভ। আমরা কাউন্টিভ কেন ব্যবহার করি? কাউন্ট করার জন্য, আর কয়টা, উনি বলল না যে কয়টা চেক ইস্যু করছি,
গণনা করবেন, শুধুমাত্র কাউন্ট করবেন, কাউন্ট। ঠিক আছে, সেখানে ক্রাইটেরিয়াটা হলো রেঞ্জ এটা, আর ক্রাইটেরিয়া হলো যেহেতু বলছি এটার আগে বা এটা লেস দ্যান, সো লেস দ্যান অ্যান্ড এটা চলে আসছে। যদি বলতাম এটা সহ 15 তারিখ সহ, তখন কি হতো এখানে এই লেস দ্যানের পরে আরেকটা ইকুয়াল আসতো, তাই না? এখন বলছি আমরা এন্ড কেন ব্যবহার করতেছি? এটা সূত্রের জন্য, মানে এইটার কম, এটাকে ইন্ডিকেট করতে। এই যে 15 জুলাইয়ের কম, এটা এক্সেলের যেভাবে ইউজ করতে হয় এখানে অ্যান্ড ইউজ করতে হয়। আমি না দিয়ে কাউন্টে কোনোভাবে করার ওয়ে নেই। অন্যভাবে আর কেন করবেন? এটা তো সবচেয়ে সহজ না? সহজ, বাট বুঝতেছি না এন্ড কেন দিচ্ছি। অ্যান্ড দিবেন কারণ হলো আপনি তো লেস দেন দিয়ে আপনি কি বলবেন? আচ্ছা ধরেন আপনি এটা তো দিলাম আমি যে সামিপের ক্ষেত্রে আমি এখানে আগেরটাতে আমরা কোনো অ্যান্ড ইউজ করিনি, তখন কি করছি এখানে আমরা কি ইউজ করছি, এই একটা দিতে হয় না, এখানে আমি একটা ক্রাইটেরিয়া নিচ্ছি, তাই না, যে শুধুমাত্র প্রোডাক্ট সি হইলেই হবে, অন্য কিছু কিন্তু বলতেছি না আমি, বলতেছি মানে এটার কম বেশি এরকম কিছু আছে? কন্ডিশনটা কি? প্রোডাক্ট সি, শেষ। কিন্তু এখানে আমি বলতেছি কি যে 15 তারিখের আগে, তাহলে 15 তারিখে একা কন্ডিশনটা হলো নাকি এর সাথে আরও কিছু যুক্ত আছে? আগে যুক্ত আছে না? বুদ্ধিজীবন ভাই, জি, শুনছি। আপনি যে মানে 14 তারিখ পর্যন্ত আর কি। হ্যাঁ আপনি দেখেন অ্যান্ড কেন বললাম, কারণ আপনি এই যে কথাটা বলতেছেন যে 15 তারিখের আগে, 15 তারিখ যদি বলতেন যে 15 তারিখ তাহলে কিন্তু এখানে অ্যান্ড আসতো না। দেখেন আমি বলতেছি 15 তারিখ, 15 তারিখে আমি কোন চেকগুলো ইস্যু করছি, সেই সেই চেকের ভ্যালু কত, তো 2,20,000, দেখেন 2,20,000 আসছে। এখন আমাকে বলতে 15 তারিখ না, এটা 15 তারিখের আগে, তখন আপনি আরেকটা শর্ত যুক্ত করলেন না? কেন ভাই, তাহলে আমরা তো ওইটাই দিতে পারি না, লেস দেন ইকুয়াল 15 জুলাই, এর মানে হ্যাঁ, তো 15 তারিখের আগে, তখন তো আর end লেস দেন ইকুয়ালটা আপনি যে এই লেস দেন আর ইকুয়াল যে দিলেন, ঠিক আছে, এখন লেস দেন আর ইকুয়াল দিলে আপনাকে যেটা করতে হবে এক্সেলের এখানে একটা অ্যান্ড আনতে হবে, তা নাহলে এক্সেলের সূত্র কাজ করবে না। দেখেন আমি এন্টার দিচ্ছি, বলতেছে কি এভাবে সূত্র কাজ করে না। ও আচ্ছা। ঠিক আছে, এই সূত্র কাজ করানোর জন্য এখানে একটা অ্যান্ড যুক্ত করতে হবে, ইনভার্টেড কমা দিয়ে তাকে অ্যান্ডের মধ্যে আনতে হবে, এভাবে দিলে তখন সূত্রটা কাজ করবে। এর কি কোনো স্পেশাল কন্ডিশন বা এরকম যাকে আমি ইনভার্টেড এই কমা দিয়ে and দিয়ে হ্যাঁ যুক্ত করছি? হ্যাঁ, মানে আপনি কোনো যখন স্পেশাল যখনই কন্ডিশন? যখনই এভাবে আপনি করতে যাবেন, কন্ডিশনটা এভাবে দিবেন যে এটার আগে বা এরকম যখন দিতে যাবেন তখন এইভাবে দিতে হবে। তাহলে কি সবগুলা যখন আমি ইকুয়াল দিব এরকম লেস দেন হতে পারে, কখনো আমার গ্রেটার দেন আসতে পারে, হ্যাঁ, কখনো আমার ইকুয়াল, সবসময় কি আমাকে ইকুয়াল সাইনের পরে যখন এরকম আপনি and দিয়ে কন্ডিশনটা তখন আপনি একটা না এর এর বেশি হয়ে গেল, কন্ডিশনটা বেশি হয়ে গেল না, কন্ডিশনটাকে সিঙ্গেল রইলো, না? একটাকে রিপ্রেজেন্ট করতেছে, যখন আপনি একটাকে রিপ্রেজেন্ট করতেছে না তখন তো আপনাকে এই ইকুয়াল আর এই গ্রেটার দেন বা লেস দেন ইউজ করতে হচ্ছে, তাই না? তো জি। তখনই আপনি এই অ্যান্ডটা আনবেন। আচ্ছা। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে একটা বিষয় আছে, যেমন ধরেন এখানে আমরা এটা কেটে দিই, আমি বলতেছি যে এই যে ইস্যু ডেটটা যদি ক্লিয়ার ডেটের আগে হয় বা এরকম কিছু হয় তাহলে আমি এখানে 1 লিখবো, বা এই ডেটের আগে যদি হয় তাহলে আমি বলবো ওকে। তখন আমি কীভাবে দেবো দেখেন, ইফ এই ডেটটা যদি আমি বলি এরকম এটার কী হবে আগে, তা লেস দেন এটা বা ইকুয়াল, এই ক্ষেত্রে কিন্তু আপনার আর দিতে হবে না।
ঠিক আছে, তখন আমি বললাম যে এটা ওকে, হ্যাঁ তাহলে ওকে দিই, আর তা না হলে বললাম নট ওকে, নো। ঠিক আছে, হুম, এই ক্ষেত্রে আবার আপনার লাগবে না। ঠিক আছে, যখন আপনি এর আগে আরেকটা জিনিস যুক্ত করলেন তখন লাগতেছে না, কিন্তু যুক্ত যদি না করেন কিছু, বুঝতে পারছেন আমার কথা, বুঝতে পারছেন? যদি যুক্ত কিছু না করেন তখনই লাগবে। প্র্যাকটিস করেন, আস্তে আস্তে বিষয়গুলো বুঝতে পারবেন আসলে। ঠিক আছে, দেখেন এই 16 জায়গাগুলো আসছে নো, আর আগেগুলো ওকে। সবাই চুপ হয়ে গেলেন কেন? দেখতেছি। আচ্ছা, এগুলো এক্সেলে আসলে অনেক প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করলে একমাত্র এক্সেলে আপনার এই বিষয়গুলো আয়ত্ত আসবে। আচ্ছা, আমরা পরে ক্লিয়ারের দেখটা যে ওকে নো, এটা কোন শর্তে আনবেন? এই যে বললাম যে যদি ইস্যু রেটটা এই যে 15 তারিখের ছোট হয় বা ইকুয়াল হয় তাহলে আমি বলবো ওকে, আর নাহলে নো। ঠিক আছে, এরকম একটা বিষয়। আপনার তো 18 তারিখ তো ওকে চলে আসছে দাদা, কই 15 18 তারিখের আগে হলে তো নো আসার কথা না? আর আগে আসছে কোনটা? 18/7 কই 18 তো নাই আমার এখানে। না মানে শর্তটা কি ছিল 15 তারিখ? এটা না, কিন্তু এটা না, ও আচ্ছা আচ্ছা, ক্লিয়ারলি দেখতেছি। ও সরি, ইস্যু রেট। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, না ভুল কলম দেখতেছিলাম। আচ্ছা, এটা নিয়ে এসে এখানে না, এখানে নিয়ে আসি। দাদা এক্সট্রিমলি সরি, আপনাকে আবার সূত্রটা আবার আবার বুঝাইতে হবে, বিকজ আচ্ছা, এবার ইস্যু রেট বাদ দিয়ে ক্লিয়ারিটি ওকে আসি, নো, ইস্যু রেট বাদ দিয়ে ক্লিয়ারিটি আসি নাকি? ওকে ওকে। আচ্ছা দেখেন, ধরেন ইস্যু রেট বাদ দিয়ে ক্লিয়ারিটি কেটে দিই না, ইফ এই ডেটটা লেস দেন অর ইকুয়াল এই ডেটটার, ঠিক আছে, দেন কি বলতেছি ওকে, আর যদি না হয় বুঝতে পারছি। তাহলে নো। ঠিক আছে, দেন ক্লোজ। হুম। এখানে কেন সমস্যা বলেন তো, এই যে নোর আগে আমি একটা ইনভার্টেড কমা দিয়ে নিই, যদিও সে মানে যেহেতু স্মার্ট নিয়ে নিছে। ঠিক আছে, সেটা ট্যাগ করে দেয়। এবার দেখবেন এই যে 16, 17, 18 নো হয়ে গেছে, কিন্তু পরেগুলো কিন্তু আবার ওকে, কারণ কি এখানে জিরো আছে, জিরো তো কিছু নাই, এই জন্য এটাকে ওকে নিয়ে নিছে। এখন আমি আবার কন্ডিশন যুক্ত করতে পারি আর একটা, যেমন কি যেহেতু এখানে জিরো নাই কিছু, তাহলে এখানে কিছু রাখবো না, তো এটা কীভাবে দিতে পারি? এরকম আসবে না যে ওকে যদি দিলাম, তাই না? ওকে দেওয়ার ফলে কি হলো? ইকুয়াল টু হ্যাঁ, প্রথমে নট তাহলে, অ্যাপ্লিকেবল। হ্যাঁ রাইট, তাহলে প্রথমে তাহলে প্রথম কন্ডিশন কী হবে? ইফ, তাহলে আরেকটা ইফ দিই নাকি? আচ্ছা, এখানে দিই না, ইফের আগে আরেকটা ইফ দিয়ে দিই, তাহলে তো হয় ইফ এইটা ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, দেন ব্ল্যাঙ্ক, আদারওয়াইজ এটা। দেখেন এখন আমরা দেই, এগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তাহলে কি হবে? এই যে এগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেল। শর্তের মধ্যে শর্ত, যে বললাম কি এটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এটা ব্ল্যাঙ্ক হবে, আর যদি ব্ল্যাঙ্ক না হয় তাহলে সূত্র।
এই যে এফ যদি ইফ E20 ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক হলো ইনভার্টেড কমার মধ্যে কিছু থাকবে না। ইনভার্টেড কমার মধ্যে তো আপনি একটা সিঙ্গেল কমা দিয়েছেন কেন? না না ভালো করে দেখেন, এখানে কিন্তু চারটা, কিন্তু ডাবল ইনভার্টেড কিন্তু চারটা। দেখেন এখানে কয়টা ইকুয়ালের পরে কয়টা কমা, মানে কমা বলতে নিচের কমা ও না, ইনভার্টেড আচ্ছা, কমা হ্যাঁ কয়টা? হ্যাঁ হ্যাঁ। চারটা। তো এবার ডাবল বুঝছি। ইনভার্টেড কমা একটা, পরে ডাবল ইনভার্টেড কমা আবার দুইটা, আরো দুইটা, মানে দুইটা প্রথমে পরে দুইটা, মাঝখানে কিছু নাই। আবার দেখেন এই দিলাম, এই যে ডাবল ইনভার্টেড, বলতেছি কি ব্ল্যাঙ্ক, তাহলে আবার ডাবল ইনভার্টেড, ঠিক আছে? এটা হলো এটা মিন হলো ব্ল্যাঙ্ক, মানে ভিতরে কিছু নাই। তা যদি না হয় তাহলে এটাও আমি কি করব, এরকমই রাখবো, ব্ল্যাঙ্কই রাখবো। ওকে। ও আচ্ছা, আর বুঝছি। যদি এটা ব্ল্যাঙ্ক না হয় তাহলে আমার সূত্র কাজ করবে। এখন যে কন্ডিশন দিয়েছি সেই কন্ডিশন অনুযায়ী করবে। আচ্ছা দাদা, ওই যে ব্লাঙ্কের যে কন্ডিশনটা দিলেন, এটা যদি আমরা এইটা তো প্রথমে দিচ্ছি, এটা কি হুম। পরে দেওয়া যায় না? পরে বলতে না না, আপনি প্রথমে শুনেন, কন্ডিশনের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি প্রায়োরিটি কাকে দিচ্ছেন। কন্ডিশনের ক্ষেত্রে প্রথম যে যাকে প্রায়োরিটি দিবেন তাকে রাখবেন আগে। প্রথমেই তো আমার কন্ডিশনটা কী হলো, যে বললাম এই যে এখানে যে ব্ল্যাঙ্ক থাকে তাহলে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক না থাকলে ডেট অনুযায়ী, ঠিক আছে? আর যদি বলেন যে প্রথমে যদি বলেন যে এখানে এটা ছোটো কি না, তাহলে ওকে, তাহলে তো এই যে ব্ল্যাঙ্ক মানে জিরো, ব্ল্যাঙ্ক মানে কি জিরো না, তো জিরো তো এটা ছোটো, তাহলে তো ও তো শর্ত অনুযায়ী পায়ে গেছে, শর্ত অনুযায়ী পাই গেছে না, সে ট্রু পাই গেছে না, বুঝলেন নাই? আচ্ছা চেঞ্জ করে ফেলি না, ইফ এটা যদি হয় তাহলে তো ওকে, আর না হলে তো নো, তাহলে আমি ব্ল্যাঙ্কটা দেবো কই? এর পরে ব্ল্যাঙ্ক দেওয়া যায় না, আপনি আচ্ছা যে ধরেন শর্তটা ওকে, ফার্স্টে এটা দিয়েছেন বললাম ওটা। যে এটা যদি ছোট, দেখেন কি হয়, ইফ এর সূত্র কাজই করবে না, মানে আপনার শুধু সব ওকে আসবে, আর না হলে দেখেন কি হয়। তাই বললাম কি ইফ এটা যদি ছোট হয় তাহলে ওকে, তারপর বলছি কি ইফ এটা যদি ব্ল্যাঙ্ক হয় নাকি, হুম। আচ্ছা এটা যদি ব্ল্যাঙ্ক হয়, মানে ছোটো যদি না হয় তাহলে এটা যদি ব্ল্যাঙ্ক হয়, তো ব্ল্যাঙ্ক হয় তাহলে কী বলবো ব্ল্যাঙ্ক, আর না হলে কী বললাম ওকে, নো না। হ্যাঁ, নো। এখন দেখেন কী হলো, এইটা ওকে মানলাম। আচ্ছা এইটার ক্ষেত্রে দেখেন কি হলো, আচ্ছা এই ব্ল্যাঙ্কগুলোর ক্ষেত্রে, সো প্রথমে দেখেন কি বলতেছে, প্রথম কন্ডিশন এটা, তো এটা কি ট্রু না ফলস বলেন তো? E28 এটা কি এটা ছোট না বড়? এটা তো সমান যে জিরো। কন্ডিশন দিয়েছেন ট্রু। ট্রু, সো ট্রু যখন তখন ওকে, ঠিক আছে? প্রথম কন্ডিশন অনুযায়ী এটা ছোট, যখন সে ট্রু পাইছে তার মানে সে ওকে, যখন সে একবার রেজাল্ট পাই গেছে তাহলে কি পরের ফলসে যাবে? ও যদি পরে না যাবে না মিলে তাহলে। তখন না ফলসে যাবে, বুঝতে পারছেন? যেমন এটার ক্ষেত্রে কি হয়েছে, এই যে 16 তারিখ, এটার ক্ষেত্রে কি হয়েছে, এই যে প্রথম কন্ডিশন এটা বলছে কি দেখেন, F9 চাপেন এটাতে, বলবে ফলস, তাহলে এটা কাজ করলাম, ফলস হলে চলে যাবে এটাতে, এটা যাওয়ার পরে বললো কি এটা কি ব্ল্যাঙ্ক না, এটা ব্ল্যাঙ্ক না, দেখেন এটাও কি বললাম ফলস, এটা ফলস, তাহলে এটাও কাজ করলো না, দেন আবার একটা ফলস পেলাম, এটা কাজ করলো না, করলো কোনটা পরবর্তী ফলস, এটা তো সেই অনুযায়ী এখানে নো আসছে, এই নো, ঠিক আছে? হুম, এইভাবে আমরা কন্ডিশন বিভিন্ন ইয়েতে কন্ডিশন ইউজ করে তারপর আমরা এগুলা বের করতে পারবো। সো আপনারা এইটা, আমি এটা আবার তুলে দেব, এই অনুযায়ী আপনারা এই কন্ডিশনটা
এই অ্যামাউন্টটা বের করবেন, ঠিক আছে? হুম, জি পারবেন ভাই, না আর সবাই? ভিডিওটা একটু তাড়াতাড়ি দিলে সুবিধা হয়। ভিডিওটা আসলে সত্য কথা যেটা, ভিডিও সমস্যাটা হলো গতকালকে রাত্রে মানে এত গরম পড়ছে যে কাজ করার, সারাদিন কাজ করছি, এনার্জি ছিল না একেবারে অনেস্টলি, যে গতকাল রাতে আমি এডিট করতে পারিনি। আর আজকে সকালে তো আবার অফিস শুরু হয়েছে, তো আজকে সকালেও আবার সময় লকডাউন পাই নাই। দিয়েছে, হ্যাঁ, লকডাউন। বলেছি আবার লকডাউন দিয়েছে। লকডাউনের জন্য না অ্যাকচুয়ালি, অফিস তো ভাতেই করতে হয়, অফিস তো আর মানে ও এখন। আচ্ছা। গরমটা দাদা আসলে অসহ্য রকম, হ্যাঁ, এটা আসলে গতকালকে খুব এই একটা পরিমাণ কনসার্ন। গরম পড়ছে, মানে কাজের জন্য তো একটা ন্যূনতম একটা দরকার, তো ওইটা তো পাচ্ছি না, মানে একটা ন্যূনতম এনভায়রনমেন্ট তো দরকার যে কাজের জন্য। না আসলে কনসেন্ট্রেশন রাখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো যার কারণে এডিট করতে পারি নাই। আজকেও প্রচুর গরম। আজকে আমি আপনাদের ক্লাস নেওয়ার কিছুক্ষণ আগে গোসল করছি, এত গরম। আজকে ক্লাস কি এই পর্যন্ত? না, ক্লাস কন্টিনিউ করা যায় আর কি, আর সমস্যা নাই। ক্লাস না, আপনার মানে টাইম পূর্ণ তো আজকে তো মানে ইফ ফাংশন তো, তো ইফ ফাংশনে আসলে আপনারা রিয়েল লাইফে যতগুলো আছে প্র্যাকটিস করতে থাকেন, তারপরে ইফ ফাংশনে আসলে মানে শেখানোর শেষ নাই, অনেক শেখানো যায়, ঠিক আছে? আর অ্যান্ড আর অর যেটা আছে এটা আমি আজকে থাকুক, আমরা ইফ ফাংশনটা দেখলাম তো। আচ্ছা, এখানে কি অ্যান্ড অর লাগে? অ্যান্ড অর ইউজ করছি কি না? এত বড় ফর্মুলা দেখেই তো মাথা না, আপনি ঘুরে। এটা দেখবেন কেন? আপনি নিজের মতো করে করবেন, ছোট ফর্মুলা ইউজ করবেন। আপনার কেন দরকার? আপনার যে ফর্মুলা বারে যে কি পড়ো 2-3 লাইনের ফর্মুলা, ওইটার কথা বলছি। এটা তো ধরেন আমি এখানে আরো আরো কিছু জিনিস যুক্ত করছিলাম, এই জন্য হয়তো এটা বড় হয়েছে বেশি। আপনি এই ফর্মুলাটাই ছোট, আসলে ফর্মুলা বড় না কিন্তু। দেখেন এখানে আমি যদি একটু জিনিস চিন্তা করি, এখানে একটা ইফ ফর্মুলা আছে, খালি একটা ফর্মুলা ইফ। যদি এটা একটা হয়, ঠিক আছে, তাহলে হলো রেজাল্ট এটা। আর যদি না হয় তাহলে রেজাল্ট এটা। দেখছেন? এখন প্রশ্ন হলো পরবর্তী, ওকে রেজাল্টে যদি এটা হয়, ইফ ট্রু হয়, তাহলে রেজাল্ট এটা। আর ফলস হলে, আচ্ছা এটা তো গেলাম, সরি এটা আসি না। এবার আসতেছে, এইবার লজিক হলো এটা, লজিক এবার যদি এটা ওকে হয় তাহলে হলো এটা, আর না হলে এটা। এবার পরবর্তীতে আসি, ইফ ট্রু, হ্যাঁ, টেস্ট, লজিক টেস্ট। সো লজিক টেস্টটার ক্ষেত্রে আমাদেরকে একটু এখানে বড় না, বেশি একটা বড় না, এখানে কলাম নাম্বার তো এই জন্য একটু বড় মনে হচ্ছে। তো লজিক টেস্টের ক্ষেত্রে একটু কিছু লিখতে হয়েছে আর কি, হ্যাঁ, এছাড়া কিছু না। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখাই, অ্যান্ড আর অরের, যেটা অ্যান্ড অরের ব্যবহার খুবই কম, তবে যদি আমাদের অনেক ইয়ে করতে। আচ্ছা, ইফ আর ইরোরটা কি দেখাইছিলাম? ইফ না ইফ ইরোর, ইফ না ইফ ইরোর এটা একদিন দেখাইছিলাম। আলোচনা করেছিলেন অল্প হ্যাঁ, অল্প একবার। মানে ভুল যদি হয়, মানে শর্ত যদি না মানে, তাহলে কি হবে, বিষয়টা হলো এরকম। এখানে যেমন আমরা কি বলতেছি যে কয়দিন দেখালাম, এই ধরেন এখানে ইফ অনেক সময় সূত্রে কি হয়, মানে ইফ ইরর হয়ে যায় না, যেমন আমরা গতকালকে দেখতেছিলাম যে এই যে আজকে এটা একটু ক্ষেত্রে। দেখালেন যে ইফ ট্রু ওকে, আর ভুল হলে নো, হ্যাঁ, এটাই কি? না ওইটা তো হ্যাঁ ইফ, আর ধরেন এখানে, এখানে ধরেন বলতেছি যে ছোট কন্ডিশন আসলে বোঝানোর ইয়ে নাই, কোনো কারণে নট অ্যাপ্লিকেবল চলে আসছে, ধরেন কোন একটা ইয়েতে নট অ্যাপ্লিকেবল আসছে, ধরেন এখানে এটা দেন ইফ, তো আমরা ইন্ডেক্স ম্যাচ ইউজ করলাম, তাই না? বাস আমরা ইয়ে ইউজ করি, লুক আপ ইউজ করি, ছোটো ফর্মুলা এটা ইউজ করি। সো লুক আপ ভ্যালু এটা, আর লুক আপ এরিয়া ধরেন এটা, ঠিক আছে, এরিয়া এটা, ওকে, এন্টার দিলাম। এখন দেখেন কি প্রথমটা আসছে কি নট অ্যাপ্লিকেবল, তাই না? তো কেন আসলো?
আচ্ছা মার্ক রেঞ্জ তো উল্টা, গতকালকে এইটা চলে আসছে। এই যে নট অ্যাপ্লিকেবল আসছে না, হ্যাঁ নট জি অ্যাপ্লিকেবল আসছে। আমার এরকম উল্টা পাল্টা এসেছে। হ্যাঁ ধরেন এই নট অ্যাপ্লিকেবল যে আসলো, এখন এই যে আমি ধরেন এই কন্ডিশন যেটাই থাকুক না কেন নট অ্যাপ্লিকেবল আসছে, এখন আপনি নট অ্যাপ্লিকেবল জিনিসটা আসলে কি সুন্দর লাগে? না। না তখন আমরা এখানে ইফ ইউজ করবো, যে ইফ এরর বা ইফ না, যে কোনটা দিতে পারি। ইফ না এরর আপনাদের অনেকের নাই মনে হয়। যদি ভ্যালু হয় তাহলে ওকে, ভ্যালু যদি না হয় তখন আমরা কি করব? তখন আমরা আরেকটা সূত্র ইউজ করতে পারি, বা আমরা এখানে একটা কথা লিখতে পারি, ঠিক আছে? ইফের মতোই কিন্তু, ইফ ইফের ক্ষেত্রে লজিকটা ইউজ করছিল, আর এখানে লজিক না, লজিকের পর থেকে শুরু হয়েছে, বুঝেন নাই? ইফের ক্ষেত্রে কি হয়, ইফ প্রথমে লজিক, তারপর ট্রু, তারপর ফলস, তাই না? এখানে লজিক বাদ দিয়ে শুধু ট্রু শুরু হয়েছে, মানে বলতে এই ভ্যালুটা যদি ট্রু হয়, ভ্যালুটা যদি আমার সরি ভ্যালু তো না, ইফ ইরর, এই যে এই ভ্যালুটা যদি ট্রু হয়, মানে যদি ভ্যালু হয় আর কি, তাহলে ওকে। আর ভ্যালু না হলে আমি ধরেন একটা সূত্র লিখলাম, বা এখানে আমি একটা বললাম যে ব্ল্যাঙ্ক থাকবে, হয়ে গেল ব্ল্যাঙ্ক, সবগুলো ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কটা পরে দিলাম কারণ আমরা যেখানে ইপিরো লিখেছি ব্র্যাকেট দিয়ে ওইখানেই ব্ল্যাঙ্ক দিতে পারতাম না। না না না, আপনি তো কন্ডিশনটা কি দেখেন, কন্ডিশন বলছে যদি ভ্যালু যদি হয় তাহলে তো আপনি ভ্যালু নেবে না, ভ্যালু যদি না পায় তাহলে না ব্ল্যাঙ্ক নেবে। ও আচ্ছা। আপনি যখন একটা জিনিস শর্ত বলতেছেন, শর্ত যখন আপনি বলবেন, এই যে কন্ডিশন ওয়ান, ফার্স্ট কন্ডিশন এটা, সেকেন্ড কন্ডিশন এটা, লেখার ক্ষেত্রেও সেম। ভ্যালু যদি হয় তাহলে তো আমার কোনো কথা নাই, ভ্যালুটাই থাকবে। ভ্যালু যদি না হয় তখন কি হবে? হ্যাঁ, এইভাবে এরকম বিষয়টা আর কি। ওই একটা গল্প শুনছেন না, যে এক লোক যুদ্ধে যাবে, যে বলতেছে যে আমি সেনাবাহিনীতে যুদ্ধ করব, মানে সেনাবাহিনীতে যোগদানের জন্য ইন্টারভিউ দিতে গেছে। তো বলছে যে ইন্টারভিউ যে নিচ্ছে বলতেছে যে আপনাকে বলছে আমি যে আপনাকে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে আর কি, তা আপনার কি কোনো ইয়ে আছে, জিজ্ঞাসা আছে? তো বলতেছে যে সেনাবাহিনীতে আমাকে নিয়োগ করা হবে, তা আমাকে কি যুদ্ধে পাঠানো হবে? যুদ্ধে পাঠানো যদি হয়, না পাঠানো হয় তাহলে কোনো কথা নেই, যুদ্ধে যদি পাঠানো হয় তাহলে কথা আছে, ঠিক আছে? তো ইন্টারভিউ বলছে হ্যাঁ আপনাকে যুদ্ধে পাঠানো হবে। তা বলছে যে যদি দেশের মাটিতে যুদ্ধ হয় তাহলে কোনো কথা নাই, যদি বিদেশের মাটিতে যুদ্ধ হয় তাহলে কথা আছে, ঠিক আছে? তো পরবর্তী যদি কথা হয় তাহলে কিন্তু কথা নাই, তাহলে আমার শেষ। এখন বলছে যে না, আপনার বিদেশের মাটিতে যুদ্ধ হবে। তো বলতেছে যে বিদেশের মাটিতে যুদ্ধ হয়, তাহলে আমি কি যুদ্ধে মারা যাব না যুদ্ধে জীবিত থাকবো? যদি যুদ্ধে জীবিত থাকি তাহলে কোনো কথা নাই, আর যুদ্ধে যদি মারা যায় তাহলে কথা আছে। তো এত কন্ডিশনগুলা শর্ত। ঠিক এইভাবে আর কি, হ্যাঁ আগাবে। মানে আপনি একটা হলো কন্ডিশন ইয়েস নো, যদি ইয়েস হয় তাহলে থামে গেলাম, যদি নো হয় তাহলে আগাবো, এইভাবে আর কি। যদি প্রথমটা কি বললো, যে যুদ্ধে যদি আমাকে যেতে হয় তাহলে কথা আছে, আর যদি না যেতে হয় তাহলে কথা নাই। তাহলে প্রথম না যেতে হলে কথা নাই, এটা হলো প্রথম কন্ডিশন। তাহলে যেতে হলে কথা আছে, এটা সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে? এখন যদি উনি যে ইন্টারভিউ নিচ্ছে সে যদি বলে না আপনার যুদ্ধে আপনি যাওয়ার মানে যুদ্ধে যেতে হবে না, তাহলে কন্ডিশন সেখানেই শেষ নাকি? আচ্ছা, অ্যান্ড অরের ক্ষেত্রে একটা জিনিস দেখাই দিই, সেটা হলো অ্যান্ড অরের ক্ষেত্রে আমাদের যখন একাধিক কন্ডিশন থাকে, ধরেন এখানে এটা বাদ দিয়ে দিই, হ্যাঁ এটা বাদ দিয়ে আমি বলতেছি ইফ এটা যদি ধরেন এবিসি লিমিটেড হয় তাহলে ওকে, বা এটা যদি আপনার XYZ হয় তাহলে ওকে, বা PQR যদি হয় এটা ওকে, যদি এরকম কন্ডিশন হয় তাহলে কি কয়টা কন্ডিশন? তিনটে কন্ডিশন, তাই না? যে তিনটে কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশন ফিল করলেই ওকে। দেখ বিষয়টা কিন্তু এরকম যে
এটা এবিসি লিমিটেড অথবা এক্সওয়াইজেড লিমিটেড অথবা পিকিউআর লিমিটেড, যে কোনো একটা প্রতিষ্ঠান যদি হয় তাহলে বললো কি এই 3 প্রতিষ্ঠান হলে তার চেকগুলোকে আপনি করে দেন, ক্লিয়ার করে দেন, এরকম একটা কন্ডিশন বললো। তাহলে আমরা কি লিখবো এখানে, ইফ দিব, ইফ এরপর আসবে কন্ডিশন কটা, 3টা কন্ডিশন না, 3টা কন্ডিশন, যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করলে হবে। তাহলে আমরা এখানে বলবো অর দিয়ে আমি বলতেছি যে এটা ইকুয়ালস টু এবিসি ডাটা লিখলাম না, আমি এটাকে করে দিলাম এইটা, অথবা এইটা ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, অথবা এইটা ইকুয়ালস টু পিকিউআর। তাহলে এই চেকটা আমি ক্লিয়ার করব, তাই আমি ক্লিয়ারটা এভাবে লিখতাম, আর না হলে এটা হেল্প করে রাখবো। তো এটা আমরা কন্ডিশন যেটা আছে কন্ডিশনগুলোকে আমরা ফ্রিজ করে দিই না, আর আচ্ছা এটা তো শেষ। এবার দেখেন এটা এবিসি লিমিটেড ক্লিয়ার হয়ে গেল, কপি করে দিলাম। তাহলে এটা এক্সওয়াইজেড লিমিটেড, এটাও এবিসি এক্সওয়াই, এই 3টার মধ্যে একটা, তাহলে ক্লিয়ার, এটাও ক্লিয়ার। এই যে এমএনও লিমিটেড এটা বলছে, এটা কি 3টার মধ্যে পড়ছে? পড়া নিতে দাও। পড়ে নাই। তার মানে আমরা যে বলছি 3টা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন ফুলফিল করলেই হবে, তাহলে এটা 3টে কন্ডিশনে কোনোটাই ফুলফিল করে নাই, এটা কি হলো, হেল্ড হয়ে গেল। তাহলে যখন আমাদের একাধিক কন্ডিশন থাকবে এবং এই কন্ডিশনগুলোর মধ্যে যে কোনো একটা ফুলফিল করলেই, ট্রু হলেই, হ্যাঁ কী হবে, ট্রু, তখন আমরা ইউজ করব অর। আর যদি এরকম হয় যে না 3টা কন্ডিশনের বা একাধিক কন্ডিশনের সবগুলো কন্ডিশনই ফুলফিল করতে হবে, তখন কি হবে, আমার এটা অ্যান্ড। যেমন যদি আমি কন্ডিশনটা এভাবে সেট করতাম, আমি বলতেছি যে শুধু এবিসি লিমিটেডের গুলা এই চেকগুলো ইস্যু ক্লিয়ার করবেন, কিন্তু সেই চেকগুলো হইতে হবে অবশ্যই 15 জুলাইয়ের আগের চেক, বা 15 জুলাই সহ 15 জুলাইয়ের আগের চেক হতে হবে। 15 জুলাইয়ের আগের এবিসি লিমিটেডের চেকগুলো ইস্যু করবেন, ক্লিয়ার করবেন। তখন আমার এটা কী হতো, তখন হতো অ্যান্ড। তাহলে কন্ডিশন কিন্তু 2টা, যে আপনাকে অবশ্যই সেটা এবিসি লিমিটেড হতে হবে, আর এটা অবশ্যই 15 জুলাইয়ের আগে ইস্যু করা চেক হতে হবে। তাহলে ইফ দিয়ে আমি কি করব, অ্যান্ড ইউজ করব, অ্যান্ড। তাহলে কন্ডিশন যেহেতু 2টা, অ্যান্ড। তো লজিক টেস্ট তো বললাম কি যে এটা অবশ্যই কী হতে হবে, এবিসি লিমিটেড হতে হবে। আরেকটা কন্ডিশন কি, এই যে ইস্যু ডেট এইটা অবশ্যই কী হতে হবে, ইকুয়াল আর লেস দ্যান এটা হতে হবে, ঠিক আছে? তাহলেই আমার এটা চেকটা ক্লিয়ার হবে, আর না হলে এটা হেল্প থাকবে। দেখেন এটা ক্লিয়ার, বাকিগুলো হ্যাঁ ওই নিয়ে নিছে। দেখেন এটা এক্সওয়াইজেড লিমিটেড, এটার ক্ষেত্রে কী হলো দেখেন, এই প্রথম কন্ডিশন এটা ফলস, বাট এটা ট্রু, এটা কী হয়ে গেল, ফলস হয়ে গেল, মানে সবগুলো ট্রু হতে হবে। এটার ক্ষেত্রে কী হয়েছে দেখেন, এটাও ট্রু, আবার এটাও ট্রু, তাহলে ট্রু, অ্যান্সার হবে ট্রু। এটা কিসের ক্ষেত্রে, অ্যান্ডের ক্ষেত্রে।
আর যদি এন্ড এক্ষেত্রে প্রত্যেকটা শর্ত কি স্যাটিসফাই করতে হবে? ওকে রাইট, হ্যাঁ গুড। আর অরের ক্ষেত্রে যে কোনো একটা। তো আচ্ছা ঠিক আছে, আজকে আর কন্টিনিউ না করি না, নেক্সট দিন তো আমরা কন্টিনিউ আবার ই করবো না। অ্যাসাইনমেন্ট একটু দেখলে ভালো হতো। আচ্ছা হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দেখবো, আপনার অ্যাসাইনমেন্ট দেখবো। ঠিক এমনি এই ক্লাসটা আজকে আর না আগাই, অনেকগুলো বিষয় আলোচনা করলাম তো। ঠিক আছে। এই ফাংশনটা আসলে অনেক জটিল ফাংশন। ঠিক ঠিক আছে। আছে, ওকে। আচ্ছা আমরা অ্যাসাইনমেন্টটা দেখি না, যায় না অ্যাসাইনমেন্ট যাদের দেখতে ইয়ে আছে অ্যাসাইনমেন্ট দেখতে পারেন, কারণ অ্যাসাইনমেন্ট তো যদি না দেখাই ভালো। একটা এই দিক থেকে আবার চিন্তা করলে যে আপনারা যদি দেখে ফেলেন তাহলে তো আহ, নিজে করবেন না। আচ্ছা এটা আমার ওপেন ছিল না, এটা ক্লোজ করে দিই। আচ্ছা অ্যাসাইনমেন্টের ইয়ের সময় নিজে মানে রিনেম করে পাঠাবেন, হ্যাঁ। তাহলে কি আর একই নাম পাঠালে সবারটা তো ইয়ে হয়ে যায়। শিট ওয়ানে ছিল আমার, এটা শিট টুতে কী করছেন একই জিনিস। আচ্ছা প্রথমত এটা ইন্ডেক্স ম্যাচ দিচ্ছেন, ইন্ডেক্স ম্যাচ দিয়ে এখানে মার্ক গ্রেড, মার্কের অনুযায়ী গ্রেড নাকি কি করলেন। প্রথমত অ্যারে, সো অ্যারে দিলেন এটা, ওকে ফাইন। সো ম্যাচ কী হবে, ম্যাচ এ প্লাস এটা, লুকআপ এরে, লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে এটা দিছেন, হ্যাঁ হয়েছে তো। তো এটা আচ্ছা এইটা দেখেন একটা একটা যেটা ভুল করছেন, সেটা হলো এই যে N7টাকে মার্চ করেন না কেন। কারণ আপনি যখন এই সূত্রটা আসছেন তখন দেখেন এই গ্রেডের এই দুইটা নিচে, আপনার রেঞ্জ তো হওয়ার দরকার ছিল এটা, তাই না। কিন্তু রেঞ্জ কি, N1 কি ফ্রিজ? হ্যাঁ আপনি তো ফ্রিজ করেন নাই, মানে আপনি যে ফ্রিজ করলেন। আচ্ছা এটা একটু বড় করি না, এখানে দেখেন এই যে আপনি যে ইয়েটা করছেন, আরো বড় করা যায়, দেন L7 থেকে L12 করছেন, বাট আপনি এই যে এখানে N11 যেটা, N11 না অ্যাকচুয়ালি এটা হবে N7, এটাকে ফ্রিজ করেন না কেন। আমি তো মনে করছিলাম যে দুই সিলেক্ট করে একেবারে শেষে ফ্রিজ দ্বীপ চিহ্ন দিলে দুইটাই নিয়ে নিবে। না 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 না, আপনি মানে বিষয়টা ভালো মতো বুঝেন। N7 এটা হলো আপনার স্টার্টিং, সো স্টার্টিংকে যদি আপনি ফ্রিজ না করেন তাহলে তো আপনার স্টার্টিংটা তো ঠিক থাকলো না। এটা দেখেন কি হয়েছে, N8 হয়ে গেছে, কারণ ও তো পরবর্তী ঘরে চলে যাবে। আপনি এই 12টা আপনি ফ্রিজ করছেন, 12টা কনস্ট্যান্ট আছে, এটা চেঞ্জ হয় নাই। বাট যখনই আপনি এটা চেঞ্জ করেন এটা কি হয়েছে, এক ঘর নিচে নেমে আসছে। বাট এটা যদি আপনি এখন ইয়ে করে দিতেন, ফ্রিজ করে দেন, এখন দেখেন ফ্রিজ করে দিলাম, এখন সবগুলো লেটার মানে সবগুলো রেজাল্ট ঠিক মতো চলে আসবে। ও আচ্ছা, এই জন্য উল্টাপাল্টা এসেছে। হ্যাঁ আচ্ছা গেল এটা র্যাঙ্ক। র্যাঙ্ক তো কী করছেন, ইফ 50 এটা হয় তাহলে পাস, নাহলে ফেল। এখন তো দেখলেন 3টা করা যায়। আচ্ছা র্যাঙ্কে আসলে র্যাঙ্ক এটা না, র্যাঙ্কে আসলে সূত্র আছে। র্যাঙ্ক হলো এই সূত্রটা হলো এই, সবাইকে আছে। আচ্ছা র্যাঙ্কের নাই, র্যাঙ্ক সূত্রটা আসলে এইভাবে, নাম্বার রেফারেন্স। সো নাম্বার হলো এটা, তাই না, এটা ঠিক আছে, আর রেফারেন্স হলো এই পুরোটা। ওকে এটা ফিক্স করে দেন, এখন ওর র্যাঙ্কটা কি চলে আসবে। এটা আবার একটু বলেন র্যাঙ্কের এটা। মানে আমরা রোল নাম্বার ই করি না, আমরা রোল বের করি না। রোল বের করি। হ্যাঁ এটার জন্য র্যাঙ্ক ইউজ করবেন, RNK র্যাঙ্ক, র্যাঙ্ক ঠিক আছে।
সো র্যাঙ্কের তিনটা আছে, অ্যাভারেজ, ইকিউ, আমরা ইউজ করবো এই র্যাঙ্কটা, র্যাঙ্ক ইউজ করে বলবো এই এই যে নাম্বার, হ্যাঁ নাম্বার হলো এটা। তো এটা কী হবে, কার মধ্যে এটা আছে, তো এটা হলো এটা হলো ক্রাইটেরিয়া আর ক্রাইটেরিয়া রেঞ্জ, এভাবে দেখবেন। প্রথম এটা হলো ক্রাইটেরিয়া আর ক্রাইটেরিয়া রেঞ্জ হলো এটা। এখন বিষয়টা হলো যে বেশি যে সে কি এক হবে নাকি কম যে সে এক হবে। অবশ্যই বেশি যে শেয়ার করবে। তাহলে আমাদের এখানে জিরো দরকার, মানে জিরোটা হলো ডিসেন্ডিং, বেশি হলে তাকে এক ধরবে। তো যদি এরকম হয় তাহলে আর কিছু লিখতে হবে না, তাহলে আর যদি কম তাকে যদি এক ধরি তখন আবার এখানে ওয়ান দিতে হবে, হ্যাঁ কমা দিয়ে ওয়ান দিতে হবে, রাইট? বুঝতে পারছেন? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে হলো ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং হলো বড় থেকে ছোট। সো যেহেতু ডিসেন্ডিং আমি জিরো দিলেও হলো, না দিলেও হলো, দেন জিরো দেন, পরিপূর্ণ সূত্র। তাহলে এগুলো কি ট্রু, দেখেন টু মানে কি, সেকেন্ড সিরিয়াল টু? সেকেন্ড আচ্ছা এখানে একটু বলেছে, দেখেন আমরা এটা ফ্রিজ করিনি, দেখছেন ফ্রিজ না করার কারণে সূত্র ঠিক মতন কাজ করে নাই। কোনটাকে ফ্রিজ করলাম? এই যে আমার রেঞ্জটাকে তো অলওয়েজ ফ্রিজ করে দিতে হবে, রেঞ্জ রেফারেন্স বলতেছি, এটা রেঞ্জটাকে সিলেক্ট করে। তো এখন দেখেন এই যে 89 যে পাচ্ছে সে সেকেন্ড, আর 95 যে পাচ্ছে সে ফার্স্ট। তো 3 দিয়ে 77, 74 5, তাহলে 4কে 70, এই যে 74 হলো 5, আর 75 যে সে হলো 4। এখন একটা বিষয় থাকে যেটা হলো জয়েন একই মার্ক পাইছে দুইজন, ঠিক আছে, সেম মার্ক দুজন পাইছে, তাহলে কাকে সেই ধরবে? এটা 74 ধরেন, এটাও 74, দুজনকেই 5 বলবে। বুঝতে পারছেন? এখানে কিন্তু তোমার 6 নাই, 7-এ চলে গেছে, দেখেন ডাইরেক্ট 7-এ। আপনার তো এখানে একটা ইয়ে আসলো, মানে ইন্টিজার ভ্যালু আসছে 2 7 5, বাট আমি যখন দিয়েছি তো মানে ডেসিমাল চলে এসেছে 2.0 এরকম কেন? ওইটা তো আপনার ফরম্যাটের কারণে না। ফরম্যাটটা কিভাবে চেঞ্জ করে দিব তাহলে? ফরম্যাট চেঞ্জ করা তো প্রথম ক্লাসে দেখাইছি। এটা আপনার কি অ্যাকচুয়ালি, এটা তো আপনার নাম্বার। তো এটা আমরা এই যে নাম্বারটা নিব এইভাবে, তাহলে আমরা যে কমা ইউজ করে দিতে পারি, কমা ইউজ করে দিলে এটা দুইটা ইয়ে আসছে, এটা এভাবে দিলাম। অথবা এটাকে জেনারেল ফরম্যাট দিতে পারি, জেনারেল, তাহলে এভাবে চলে আসবে। যেটা আপনাদের আছে ওটা মনে হয় ডেট ফরম্যাট আছে। জি, এখন চেঞ্জ হয়েছে। আচ্ছা পরে আর কি ছিল, গ্রেড, তো আপনি আনতে পারছেনই, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখি, এই যে বটম 10, ওকে বটম 10 গুলো আনতে পারছেন, হ্যাঁ। তারপর আছে আচ্ছা এখানে যেটা বলছিলাম সেটা কিন্তু করতে পারেন না, যেটা কি বলছিলাম যে এখানে একটা ইয়ে ছিল না, এই যে ফাইন্ড ডুপ্লিকেট ডাটা, এখানে ডুপ্লিকেট ডাটা টেস্ট করেন না তো। ও, এটা খেয়াল করিনি। তো এটা তো সব সহজ, ডুপ্লিকেট ডাটা এখানে আমরা এভাবে করতে পারি, চলে আসে যেগুলো ডুপ্লিকেট নাম্বার লেখা হয়ে গেছে বলে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী এটাতে লোয়েস্ট 10 10টা লোয়েস্ট, হ্যাঁ করতে পারছেন। ম্যাক্সিমাম 10 এটাও হয়েছে। আচ্ছা ইউজ কালার স্কেল, বিভিন্ন কালার স্কেল ইউজ করছেন, ঠিক আছে। তারপরে বলছি কি ইউজ ডাটা বার, ওকে ফাইন ডাটা বার, ঠিক আছে। আচ্ছা আর দিনই আর নিচেটা দিচ্ছেন না। আচ্ছা কই এন্ট্রি কই, এখানে তো এন্ট্রি দেন নাই। আমি ওই সেলগুলোই ফরম্যাট দিয়ে রেখেছি, কিন্তু এন্ট্রি দিতে হবে এটা বুঝতে পারিনি। হ্যাঁ এন্ট্রি দিয়ে যায় তখন তো দিলে এই যে বললাম না আমি ইনপুট দিস ডাটা হেয়ার, এই ডাটাগুলো এখানে ইনপুট দিবেন। দিলে তো হয়েই গেল। হ্যাঁ তো আপনি কি দিতে পারবেন? রং
হ্যাঁ দিতে পারবো, পারবেন? সবগুলো দেওয়া যাবে না, যেগুলো ওই রেঞ্জের মধ্যে পড়বে ওইগুলো শুধু। হ্যাঁ, আচ্ছা এখানে সব 10 কেন? ওরে সব তো 10 হয়ে গেছে। 10 হয়েছে কেন? আচ্ছা এটা তো অনেক ভুল হয়ে 10 হয়ে গেছে। যাই হোক যেটা আছে আছে। তারপর বলছে কি নট বিফোর 10 মে। 10 মের আগেগুলো এখানে ইনপুট দেওয়া যাবে না। তো দেখেন আপনি ইনপুট দিতে পারেন কিনা। আপনি ইনপুট দিলেন না কেমন 9 মে? 10 মে আপনি ইয়ে 5 মে বসালেন কেমনে? মানে কি ওটা, ওটা বিফোর 10 মের গুলোর আগের গুলো দিয়েছি। নট ইয়ে বিফোর, দেন নট বিফোর 10 মে বলছে। ও আচ্ছা, আমি নট বিফোর দেখি নাই, মানে গেটার দেন আর ইকুয়াল ওইটা হবে তাই না? করেন, করার পরে বলবো। আজকে তো কেউ দেয় নাই, তাহলে সবাই দেখ, আপনি আবার রিভিউ করেন। আর এটা এটা ঠিক আছে। হ্যাঁ এটা 9.5 এর বেশি যেগুলো সেগুলো ওকে। 9.5 4 ঠিক আছে। অ্যাসাইনমেন্ট তো অল্প দিছে আপনাদের। আপনারা রিয়েল লাইফে কাজ করতেছেন, এরকমগুলা নিয়ে আসতে পারেন, আপনাদের সমস্যাগুলো এইভাবে বললে আমরা আমরা আলোচনা করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কমপ্লিট করেন, হ্যাঁ এটা এটা হয় না, এটা গুরুত্বপূর্ণ, ডাটা ভ্যালিডেশনে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? জি ভাই, ফরম্যাটটা তৈরি করেছে ভ্যালিডেশন দাও, ইনপুট দেওয়া হয়নি, ইনপুট দিয়ে এটা রেখেছি। থাকবে না এখানে, এটা উঠে যাবে। এটা আপনি তুলে এখানে রাখবেন, পরে এখান থেকে ইনপুট দেওয়া শুরু করবেন, বা এটা থাকলো পরবর্তীগুলো থেকে ইনপুট দিলেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন। ওকে, গুড নাইট। গুড নাইট।